আচ্ছা, আজকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আলোচনা করব। তা ইলেকট্রিক ফ্লাক্সটা ভীষণ রকমের একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যা আমরা আগে দেখেছি যে ইন্টিগ্রেশন করে এসে বডিতে সিমেট্রি থাকুক বা সিমেট্রি না থাকুক, ইনফাইনাইট সাইজের বডি হোক, মানে খুব লার্জ একটা সাইজের বডি হোক, তার ক্ষেত্রে হোক বা যাই হোক না কেন, আমরা ইন্টিগ্রেশন করে করে ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম। তা আজকে আজকে থেকে যে টেকনিকটা আমরা শুরু করছি, আজকে থেকে বলছি, তার কারণ হচ্ছে আমাদের এই টপিকটা একদিনে কমপ্লিট করার মতন টপিক নয়। তা ইলেকট্রিক ফ্লাক্স আজকে থেকে যে টপিকটা শুরু করছি, এই টপিক দিয়ে আমরা সিমেট্রিক্যাল যে কোনো বডির জন্য আমরা হচ্ছে তোমার যে ইলেকট্রিক ফিল্ডটা, সেটা অত কঠিন ইন্টিগ্রেশন ছাড়া আমরা কাজ করতে পারবো। তবে আজকে তোমাদের বিশেষ কিছু কিছু জায়গায় হয়তো একটু কঠিন ইন্টিগ্রেশন দেখতে হবে, কিন্তু সেটা নেক্সট ক্লাসে যখনই আমরা যাব তখন দেখবে যে যে টুলটা আজকে আমরা ডিজাইন করব, এই টুলটা কি পরিমাণ ইম্পর্টেন্ট এবং কি পরিমাণ সহজ তা আমাদের করে তুলবে। এর আগে যেই আমরা ইলেকট্রিক ফিল্ড গুলো বার করে এসেছিলাম, তার ভেরিয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য, অবশ্যই সেখানটায় কিছু তার সিমেট্রি থাকতে হচ্ছিল, বা সেটা হচ্ছে খুব লার্জ সাইজের একটা চার্জ বডি হতে হচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই কাজগুলো হতে পারে। যাই হোক, তা ইলেকট্রিক ফ্লাক্সটা কি জিনিস আমরা অলরেডি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স সম্পর্কে পড়েছি। তা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স সম্পর্কে আমরা কি কি পড়েছিলাম একবার ছোট্ট করে রিক্যাপ করে নিই। আমি এখানে লিখছি না আর কিছু, আমি তোমাদের ক্লাসে অলরেডি আলোচনা হয়েছে সেই সমস্ত জিনিসগুলো। জাস্ট ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর প্রপার্টি গুলো আমরা একটু আলোচনা করি। যে প্রপার্টি গুলো ছিল, যে কোনো একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স রেডিয়ালি আউটওয়ার্ড কিংবা রেডিয়ালি ইনওয়ার্ড হয়। যদি পজিটিভ চার্জ হয় তাহলে সেক্ষেত্রে সেটা রেডিয়ালি আউটওয়ার্ড হয়, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে সেক্ষেত্রে সেটা রেডিয়ালি ইনওয়ার্ড হয়। আর যদি তোমার হচ্ছে মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর কনসেপ্টটা হচ্ছে এইগুলোই, যে এই লাইন্স অফ ফোর্স হচ্ছে কতগুলো হাইপোথেটিক্যাল লাইন, যে লাইনগুলোকে আসলে তো সত্যি সত্যি ফিজিক্যালি মেজার করা ইম্পসিবল, তবু আমরা কিছু টেকনিক এখানটায় খাটাবো, কারণ এগুলো হাইপোথেটিক্যাল লাইন এবং আমরা যে মেজারমেন্টটা করবো সেই মেজারমেন্টটা হাইপোথেটিক্যাল মেজারমেন্ট। কোনো একটা জায়গায় লাইন্স অফ ফোর্স এর ডেন্সিটি যত বাড়বে, আমরা বলছি সেই জায়গায় নাকি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তত বেশি। লাইন্স অফ ফোর্স এর ডেন্সিটি কমলে পরে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে তত কম। এই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম এর আগে। তাহলে কোন একটা জায়গায় যদি সুষম ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে হয়, তাহলে সেই জায়গাটায় লাইন্স অফ ফোর্স গুলো কেমন হবে না, সমান্তরাল এবং সমদূরবর্তী লাইন্স অফ ফোর্স সেই জায়গাটায় তৈরি হচ্ছে। আর লাইন্স অফ ফোর্স এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পজিটিভ চার্জ থেকে লাইন্স অফ ফোর্স শুরু হয় এবং সেটা অসীমে গিয়ে শেষ হয়। আর যদি মাঝখানে কোনো একটা নেগেটিভ চার্জ পাই, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ চার্জে গিয়ে সেটা শেষ হয়ে যায়। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স থাকবে পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে শেষ হওয়া। যদি নেগেটিভ চার্জে শেষ হওয়ার সুযোগ না পাই, তাহলে পরে সেক্ষেত্রে কেন সুযোগ পাবে না, কি সুযোগ পাবে না, সে তোমরা অলরেডি জানো। একটা বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে, আমি এর পরের পয়েন্টে আমি বলছি সেটাকে। তাহলে পজিটিভ চার্জ থেকে শুরু হয়, ফার্স্ট প্রেফারেন্স থাকবে নেগেটিভ চার্জে শেষ হওয়া, এবং নেগেটিভ চার্জে যদি শেষ না হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা অসীম দূরত্ব গিয়ে শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আর লাইন্স অফ ফোর্স কোন একটা পয়েন্ট চার্জ থেকে কতগুলো বেরোবে আর কোন একটা পয়েন্ট চার্জে কতগুলো ঢুকবে, এটা ডিপেন্ড করছে ওই চার্জের ম্যাগনিটিউডের উপর। অর্থাৎ লাইন্স অফ ফোর্স এর সংজ্ঞাটা, কতগুলো লাইন্স অফ ফোর্স বেরোবে বা কতগুলো লাইন্স অফ ফোর্স ঢুকবে, এটা কি না প্রপোর্শনাল টু ওই চার্জের ম্যাগনিটিউড। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ঢুকবে, আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে বেরোবে। এই হচ্ছে সেই কনস্ট্রেন্ট, যার জন্য পজিটিভ যদি একটা ধরে নাও যে একটা 4 কুলম্ব প্লাস 4 কুলম্ব একটা মানের একটা আধান যদি আমরা নিই, প্লাস 4 কুলম্বের কথা বলছি, তার থেকে যদি 12টা লাইন্স অফ ফোর্স বেরোই, তাহলে তার পাশে একটা -2 কুলম্ব চার্জ রয়েছে। তার মানে আমাদের এই আগের যে পয়েন্টটা আমি বললাম সেই পয়েন্ট অনুযায়ী 4 কুলম্ব থেকে 12টা বেরোলে -2 কুলম্বে এসে 6টা মিশবে, আর বাকি 6টা কোথায় অসীম দূরত্বে চলে যাবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তা এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি অলরেডি। এখন আমাদের যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে লাইন্স অফ ফোর্সের, এই লাইন্স অফ ফোর্সকে আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারি। এই লাইন্স অফ ফোর্সের সাহায্যে একটা হাইপোথেটিক্যাল ওয়েতে এই লাইন্স অফ ফোর্স মেজারমেন্টের মাধ্যমে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের যে কার্য, তা ডেফিনেটলি আমি আগেই বললাম, এই ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের কার্যটা সেটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য। সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ বা লার্জ সাইজে যদি চার্জ ডিস্ট্রিবিউট থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পারবো যে ইন্টিগ্রেশন খুব সহজ, একটা ইন্টিগ্রেশন করেই আমরা খুব সহজে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করে নিতে পারবো। তাহলে একদম বেসিক থেকে আমরা শুরু করি। ইলেকট্রিক ফ্লাক্সটা কি জিনিস, আমরা বলছি যে যেই জায়গায় ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি বেশি,
সেই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড নাকি বেশি। আর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যেদিকে ডাইরেকশন দেখায়, তীর চিহ্ন ডাইরেকশন যেদিকে থাকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেদিকে থাকে। অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে, আর লাইন্স অফ ফোর্স হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের ম্যাপ, একটা ইলেকট্রিক ফিল্ডের ভিজুয়ালাইজেশন, হাইপোথেটিক্যাল ভিজুয়ালাইজেশন। আমরা আঁকি ঠিকই, কিন্তু এরকম কোনো তার বিষয়বস্তু রিয়েলিটিতে গঠিত হয় না। আমরা এখানটায় সেই লাইন্স অফ ফোর্স মাপা শিখবো। ইলেকট্রিক ফ্লাক্স মানে লাইন্স অফ ফোর্স আমরা মাপবো ইলেকট্রিক ফ্লাক্সের মাধ্যমে, কিন্তু এই মাপাটাও কিন্তু একটা হাইপোথেটিক্যাল টেকনিক। তাহলে যে ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই ইলেকট্রিক ফ্লাক্সটা অ্যাকচুয়ালি কি জিনিস, ইলেকট্রিক ফ্লাক্সটা কেন আমরা ব্যবহার করি? ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে টু মেজার লাইন্স অফ ফোর্স, টু মেজার লাইন্স অফ ফোর্স। এবং ডেফিনেটলি আমি যে কথাটা এখানটায় বললাম, এই কথাটা কিন্তু আমাদের একটা অবশ্যই মনে রাখতে হবে। টু মেজার লাইন্স অফ ফোর্স, তো আমি কথাটা ঝট করে বলে দিতে পারলাম, কিন্তু এখানটা একটা সতর্ক থাকতে হবে, এইটা কিন্তু হাইপোথেটিক্যাল। অর্থাৎ আমরা লাইন্স অফ ফোর্স কনসেপ্টটাই হাইপোথেটিক্যাল, তাহলে তার মেজারমেন্ট আমরা কি করে করতে পারি? আমরা একটা কনসেপ্ট এখানটায় খাটিয়েছি, একটা হাইপোথেটিক্যাল ম্যাথমেটিক্যাল মডেল এটা একটা। তা আমরা যে জিনিসটা আগেও শিখেছিলাম সেই জিনিসটা সম্পর্কে যদি একটু আলোচনা করে নিই, তাহলে আমরা বলতে পারি যে ডেন্সার লাইন্স অফ ফোর্স, ইম্পর্টেন্ট যে পয়েন্টটা রয়েছে, ডেন্সার লাইন্স অফ ফোর্স, দিস ইন্ডিকেটস কি হায়ার ইলেকট্রিক ফিল্ড, আর রেয়ারার মানে ঘন, লঘু হতে হবে, লঘু যদি হয়, রেয়ারার লাইন্স অফ ফোর্স, this defines lower electric field. তাই আমাদের যে জিনিসটা পরিমাপ করতে হবে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখান থেকে উঠে চলে আসছে, এই দুটোর রেসপেক্টে আমি যে পয়েন্টটা আমি বলতে পারি, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের মাপতে হবে ডেনসিটি অফ লাইন্স অফ ফোর্স। ডেনসিটি অফ লাইন্স অফ ফোর্স, দেখো, তা ডেনসিটি অফ লাইন্স অফ ফোর্স এর কথা যদি আমরা বলি, আমরা এই জায়গাটায় একটা সার্কেল নিয়েছি, যে সার্কেলটার রেডিয়াস আমরা এখানটায় চুজ করে নিচ্ছি, লেটস সে আর, এটা রেডিয়াস হচ্ছে আর। ওকে, আর এই সার্কেলটার সেন্টারে আমরা একটা চার্জকে বসিয়ে দিয়েছি, এর সেন্টারে আমরা একটা চার্জকে রেখে দিচ্ছি, যেই চার্জের ম্যাগনিটিউড হচ্ছে লেটস সে প্লাস কিউ। তাহলে আমরা এই সার্কেলটার উপরে যে কোনো একটা পয়েন্টে, আমি বলছি এই রকম একটা পয়েন্টে, এটার সার্কামফারেন্সের উপরে একটা পয়েন্ট আমি এখানটা চুজ করলাম, যেই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাকে পরিমাপ করতে হবে। তা যে কনসেপ্ট আমরা এই জায়গাটা আলোচনা করলাম, যে ডেন্সার লাইন্স অফ ফোর্স মেজার্স হায়ার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড রেয়ারার লাইন্স অফ ফোর্স মেজার্স লোয়ার ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা ডেন্সিটি অফ লাইন্স অফ ফোর্স এখানটায় পরিমাপ করবো, তার আগে আমরা কিছু হাইপোথেটিক্যাল লাইন্স অফ ফোর্স এখানটায় এঁকে ফেলি। তাহলে আমরা জানি লাইন্স অফ ফোর্স এখানে একটা পয়েন্ট চার্জের থেকে প্লাস কিউ পয়েন্ট চার্জের জন্য, একটা পজিটিভ পয়েন্ট চার্জের জন্য লাইন্স অফ ফোর্স কেমন হয়, রেডিয়ালি আউটওয়ার্ড হয়। তাহলে এখানটা আমরা রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স কতগুলো এঁকে নিচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স। দিস অল আর রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স, প্রত্যেকটা রেডিয়ালি আউটওয়ার্ড নির্গত হচ্ছে। তো দেখতেই পারছো যে এই লাইন্স অফ ফোর্সের ডেনসিটি যেটা, তুই ধরে নাও এখানে টোটাল লাইন্স অফ ফোর্সের নাম্বার আমি যতগুলো এঁকেছি, লেটস সে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, তুমি এখানটায় দেখতে পাচ্ছ নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, লেটস সে দিস ইজ এন, ক্যাপিটাল এন। তাহলে এটা একটা সার্কেল নিয়েছি আমি, তাহলে একক, এই সার্কেলটার একক দৈর্ঘ্যের মধ্য দিয়ে কতগুলো লাইন্স অফ ফোর্স পাস করেছে,
একক দৈর্ঘ্যের মধ্য দিয়ে যে লাইন্স অফ ফোর্স পাস করেছে সেটাকে আমি স্মল এন দিয়ে লিখতে পারি, অ্যান্ড দিস স্মল এন ইজ, দেখতে পাচ্ছি 2πr দৈর্ঘ্যের মধ্যে দিয়ে আমি এন সংখ্যক লাইন্স অফ ফোর্স আমরা টেনেছি। আমরা ক্লাসে অলরেডি আলোচনা করেছিলাম যে স্যার আমি তো মাঝখান দিয়ে আরো কতগুলো লাইন্স অফ ফোর্স টানতে পারতাম। ইটস ডিপেন্ডস অন তোমার পেনে কতটা কালি আছে, তার উপর ডিপেন্ড করছে যে তুমি কতগুলো লাইন্স অফ ফোর্স আঁকবে এই জায়গাটায়। আমি সিমেট্রিক্যালি কতগুলো এঁকে ফেলেছি, তুমি যতই আঁকো না কেন, যত দূরে যাবে লাইন্স অফ ফোর্সের কি তৈরি হবে না, তত বেশি এটার গ্যাপ তৈরি হবে, তত লাইন্স অফ ফোর্স রেয়ারার হতে থাকবে, তত লাইন্স অফ ফোর্স লঘু হতে থাকবে, সংখ্যাটা কমতে থাকবে, মানে সংখ্যা ঘনত্বটা কমতে থাকবে। সেই জায়গাটাই আমি, কারণ কি এটা হাইপোথেটিক্যাল লাইন, তো আমরা জাস্ট কতগুলো সিমেট্রিক্যালি কতগুলো এঁকে নিয়েছি। তাহলে এই 2πr দৈর্ঘ্যের ভেতরে লাইন্স অফ ফোর্স এর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এনটা, তাহলে একক দৈর্ঘ্যে লাইন্স অফ ফোর্স এর সংখ্যা হচ্ছে 2πrটা। এখন তুমি যদি বলো যে আমরা যেটা এখান থেকে শিখলাম যে ডেন্সার লাইন্স অফ ফোর্স এটা নাকি হায়ার ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে, রেয়ারার লাইন্স অফ ফোর্স এটা নাকি লোয়ার ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে, তাহলে বেসড অন দিস টু লাইন উই ক্যান রাইট ই প্রপোর্শনাল টু এন, অর্থাৎ লাইন্স অফ ফোর্স এর ডেন্সিটির সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা, এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করবে। তার যদি তাই হয় তাহলে আমি এখান থেকে স্পষ্টভাবে বলতে পারি যে ই ইজ প্রপোর্শনাল টু এন বাই 2πr। তাহলে আমরা এই জায়গায় যেটা বলতে পারবো যে শর্টান ই প্রপোর্শনাল টু আমরা পাচ্ছি ক্যাপিটাল এন একটা নাম্বার, একটা কনস্ট্যান্ট নাম্বার, 2π একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে ই প্রপোর্শনাল টু আমরা বলতে পারছি 1/r। কিন্তু খেয়াল করে দেখো একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল ই প্রপোর্শনাল টু 1/r², এটা বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। তাহলে বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, কিন্তু এখানটাই দেখতে পাচ্ছি ই প্রপোর্শনাল টু 1/r, এটা কিন্তু ই প্রপোর্শনাল টু 1/r² হচ্ছে না। তাহলে এটা ঠিক করে ওয়ার্ক করছে না। কেন ওয়ার্ক করছে না? কারণ আমরা আগেই জেনেছিলাম যে একটা পয়েন্ট চার্জের জন্য ইন ডিটেল ক্যালকুলেশন করে আমরা যেটা বার করেছিলাম সেটা হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r², 1/r না। এবং ইন ডিটেল ক্যালকুলেশন নিশ্চয়ই আমরা যা করেছিলাম সেটা ভুল হতে পারে না। আমরা এখন একটা পরিশ্রম বাঁচানোর জন্য একটা নতুন ক্যালকুলেশনকে আবির্ভাব করার চেষ্টা করছি, সেই ক্যালকুলেশনটাকে নতুন করে আমাদের ডিজাইন করতে হবে। তা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা যখন আমি করতে গেলাম, এই ডিজাইনটা হচ্ছে আমাদের ভুল হয়ে যাচ্ছে। এবার আমি একটু সেকেন্ড ট্রাই করছি, আমার ট্রাই হচ্ছে এখানে r² নিয়ে আসা। আমি সার্কেলটাকে বাদ দিয়ে আমি চুজ করলাম একটা স্ফেয়ার। এটা কি ছিল? এটা ছিল একটা সার্কেল। এবার আমি এই সার্কেলটাকে বাদ দিয়ে যেটা চুজ করলাম সেটা হচ্ছে স্ফেয়ার। স্ফেয়ারের ক্ষেত্রে কি, এই যে স্ফেয়ারটা তুমি এখানটায় নিয়েছো, স্ফেয়ারের ক্ষেত্রে এর সেন্টারে প্লাস কিউ চার্জ বসে রয়েছে। সেন্টারে প্লাস কিউ চার্জ বসে থাকার সাথে সাথে এটার সঙ্গে তুমি কতগুলো লাইন্স অফ ফোর্সকেও তুমি ধরো এখানটায় এঁকে নিলে। লাইন্স অফ ফোর্স রেডিয়ালি আউটওয়ার্ড, স্ফেয়ারের মধ্যে দিয়ে চারিদিক থেকে লাইন্স অফ ফোর্স বেরিয়ে যাচ্ছে, রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স বেরিয়ে যাচ্ছে এর ভেতর দিয়ে চারিদিক থেকে। তাহলে এই যে রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স এই জায়গাটায় বেরোলো, রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স এই জায়গাটায় বেরোলো, এখানটায় একটা জিনিস খুব পরিষ্কার করে দেখো, রেডিয়ালি আউটওয়ার্ড লাইন্স অফ ফোর্স এখান থেকে বেরোচ্ছে এই পয়েন্ট চার্জের থেকে। বেশ, এটা কি স্ফেয়ার? তাহলে স্ফেয়ারের কিসের ভেতর থেকে বেরোচ্ছে? বৃত্তের ক্ষেত্রে পরিধির ভেতর থেকে বেরোচ্ছিল, স্ফেয়ারের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তাহলে পরে এই জায়গাটায় যদি টোটাল নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যদি ক্যাপিটাল এন হয়, তাহলে পরে লাইন্স অফ ফোর্স এর নাম্বার ডেন্সিটি প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত লাইন্স অফ ফোর্স এর কথা বলবো আমরা। তাহলে স্মল এন ইকুয়াল টু n/4πr, তাহলে 4πr²। আবার এই যে স্টেটমেন্টে আমরা লিখেছি এই স্টেটমেন্টের উপরে বেস করে আমরা বলতে পারছি ই প্রপোর্শনাল টু n, and this indicates e proportional to 1/r²। দ্যাটস ইট। আমরা কিন্তু এই জিনিসটাই চেয়েছিলাম ফাইনালি, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ই প্রপোর্শনাল টু 1/r² কে প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সটা পড়ার আসল উদ্দেশ্য হচ্ছে যে কঠোর ইন্টিগ্রেশন গুলো করে আমরা ভেরিয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সিমেট্রিক্যাল বডির ক্ষেত্রে অথবা লার্জ সাইজের একটা সিমেট্রিক্যাল বডি যদি হয়ে যায় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করার তার টেন্ডেন্সি সব থেকে বেশি। তাহলে তার জন্য কোন একটা আমরা একটা স্পেশাল ম্যাথমেটিক্স বানিয়ে নিই না কেন, তার জন্য ফ্লাক্সটা বার করা। তাহলে আমাদের অন্তত পয়েন্ট চার্জের জন্য জিনিসটাকে স্যাটিসফাই করাতে হবে
আমরা পয়েন্ট চার্জের জন্য জিনিসটাকে স্যাটিসফাই করি। আমরা পেলাম যে লাইন্স অফ ফোর্সের যে ক্যালকুলেশনটা আমরা বানাতে চাইছি, যে লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি দ্বারা নাকি ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এই জিনিসটা যদি প্রকাশ করতে হয় তাহলে পরে সেক্ষেত্রে আমাদের এখানটায় গোলক নিতে হচ্ছে, সার্কেল নয়। আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি, একটা সার্কেল হচ্ছে একটা সারফেস, একটা সার্কেল হচ্ছে ডেফিনেটলি একটা সারফেসের উপর একটা ডিস্ক, একটা চাকতি, চাকতিটাও তো একটা সারফেস, একটা বৃত্তাকার চাকতি, সেই বৃত্তাকার চাকতিটাও একটা সারফেস, কিন্তু সেই চাকতিটা কোনো রকম আয়তন ধারণ করতে পারে না। ওই চাকতির ভেতরে তুমি কোনো গ্যাস রাখতে পারবে? রাখতে পারবে না, কারণ সেই চাকতিটা কোনো রকম আয়তন ধারণ করতে পারে না। একটা গোলকের ভেতরে তুমি গ্যাস রাখতে পারবে? ডেফিনেটলি ফুটবলের ভেতরে আমরা হাওয়া ভরি, তাহলে ফুটবলটা কিছুটা পরিমাণ আয়তন ধারণ করতে পারছে। অর্থাৎ আমরা বুঝলাম যে এমন কোন সারফেস আমাদের নিতে হবে যার ফলে আমাদের এই ডেফিনিশনটা স্যাটিসফাই করানো যেতে পারে, সেটা হচ্ছে ক্লোজ সারফেস ওয়ালা জিনিস নিতে হবে, অর্থাৎ যেই সারফেস আয়তন ধারণ করতে পারে। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমরা করতে যাব, এই ক্যালকুলেশনে আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ক্লোজড সারফেস। কোনো ওপেন সারফেসে কাজ হবে না, কোনো ওপেন সারফেসে কাজ হবে না। আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ক্লোজ সারফেস। তাহলে ক্লোজ সারফেস মানে কি? আমাদের প্রয়োজন পড়ছে ক্লোজ সারফেস। কোনো ওপেন সারফেসে আমাদের এখানটায় কাজ মিটছে না। ক্লোজ সারফেস মানে তাহলে আমরা কি আলোচনা করলাম? যেই সারফেস কিছু আয়তন ধারণ করতে পারে, তাই তো নাকি? কন্টেন্টস সাম ভলিউম, আয়তন ধারণ করতে পারে। আর ওপেন সারফেসে শুধুমাত্র জাস্ট হ্যাভ এরিয়া, শুধুমাত্র এরিয়া রয়েছে, শুধুমাত্র এরিয়া রয়েছে, কিন্তু কোন রকম এর ভলিউম নেই। তাহলে এইটুকু জিনিস কি ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে আমরা লাইন্স অফ ফোর্স মেজারমেন্টের সাহায্যে আমরা মানে লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি মেজারমেন্ট, মানে আমরা ফ্লাক্স পরিমাপ করতে চাইছি। ফ্লাক্সের কথা আমি এখন আসিনি, আমি জাস্ট লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি পরিমাপের সাহায্যে যদি ইলেকট্রিক ফিল্ডটাকে রিপ্রেজেন্ট করতে যেতে চাই, তাহলে পরে সেক্ষেত্রে সেই ডেন্সিটিটা না তো আমাদের রৈখিক ডেন্সিটি পরিমাপ করলে হবে, যেটা আমরা আগে করেছিলাম, তাহলে পয়েন্ট চার্জের জন্য প্রপোর্শনাল টু 1/r চলে আসছিল, না তো আমাদের তাহলে করতে হচ্ছে কি, আমাদের করতে হচ্ছে একটা একটা ক্লোজ সারফেস নিতে হচ্ছে, যার জন্য কি হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বেরোচ্ছে সেই জিনিসটা আমাদের বার করতে হচ্ছে। সেটা কত আসছে? n = n/4πr²। বেশ, আমরা চেক করে দেখি জিনিসটাকে, যে এই জিনিসটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করছে তো। আমি তো শুধু পয়েন্ট চার্জের ক্ষেত্রে নিলাম, আমরা পুরোনো কালে প্রচুর ক্যালকুলেশন করে এসেছি। দ্য ভ্যারাইটি অফ ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য আমরা ক্যালকুলেট করেছি অলরেডি, যে তাদের ইলেকট্রিক ফিল্ডটা মানে প্রপোর্শনাল টু r হবে নাকি r² হবে, সেই আমরা ভ্যারাইটি অফ ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য সেই সমস্ত জিনিসপত্র আমরা ক্যালকুলেট করেছি অলরেডি। বেশ, তাহলে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন, আমরা পয়েন্ট চার্জের জন্য দেখো পয়েন্ট চার্জের জন্য জিনিসটাকে স্যাটিসফাই করিয়ে নিলাম। আমরা আর একটা জিনিসকে দিয়ে একটু চেক করে দেখি। আর একটা নতুন জিনিস দিয়ে যেটা আমরা চেক করতে যাব এখানটায়, সেটা তুমি একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে নাও। লেটস সে আমি এখানটা একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন নিচ্ছি। এই হলো একটা লাইন, এই লাইনে চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে, এই লাইনে সমস্ত পজিটিভ চার্জগুলো ডিস্ট্রিবিউট রয়েছে, পজিটিভ চার্জ এই লাইনের উপর দিয়ে কিছু ডিস্ট্রিবিউট রয়েছে। এই যে পজিটিভ চার্জগুলো ডিস্ট্রিবিউট এখানটায় রয়েছে, এর থেকে একটা সিমেট্রিক ক্লোজড সারফেস আমাদের নিতে হবে, সিমেট্রিক ক্লোজড সারফেস। তাহলে একটা পয়েন্টকে চারিদিক থেকে প্রতিসমভাবে ঢেকে রাখবে, সেটা হচ্ছে একটা গোলক, আমরা আগের বার তাই নিয়েছিলাম। আর একটা লাইনকে চারিদিক দিয়ে প্রতিসমভাবে ধরে রাখবে এমন যদি কোন একটা কিছুকে চুজ করতে হয়, তাহলে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি একটা সিলিন্ডার। দেখো, এই কোন সময় সিলিন্ডার চুজ করছি, কোন সময় গোলক চুজ করছি, এই সমস্ত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসে হবে, আজকে ক্লাসে নয়। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে চেক করছি, আমরা ধাপে ধাপে যাব। এই কোন সময় কি চুজ করব, এই সমস্ত আলোচনা করার আগে আমাদের প্রচুর কিছু আলোচনা করে নিতে হবে। আজকে আমরা সেইগুলো আলোচনা করব। কোন সময় কোন সারফেস চুজ করব সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করছি। এটা যে তারটা আমি এখানটায় নিয়েছি, যেই তারের চার্জগুলো ডিস্ট্রিবিউট রয়েছে, সেই তারটা হচ্ছে ইনফাইনাইট। আমি বলছি কি সিমেট্রি থাকতে হবে, কিংবা লার্জার বডি হতে হবে। লার্জার বডি হয়ে গেলে এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে। বেশ, তা এর ক্ষেত্রে তুমি জানতে যে ই প্রপোর্শনাল টু 1/r হয়। খেয়াল করে দেখো, আমরা ক্যালকুলেট করে বার করেছিলাম যে একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, আমরা কঠোর ইন্টিগ্রেশন করে এটাকে বার করেছিলাম, আমরা পেয়েছিলাম ই প্রপোর্শনাল টু 1/r। তুমি তোমার খাতা চেক করে দেখতে পারো। এখন আমি যদি এই জায়গাটায় টোটাল নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যদি ক্যাপিটাল N হয়, তাহলে
স্মল এন ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এন বাই, এটা দেখো তার দিয়ে নিশ্চয়ই পারপেন্ডিকুলারলি এভাবে আউটওয়ার্ড লাইনস অফ ফোর্স বেরোবে, আমরা এই নিয়ে ক্লাসে আলোচনা করেছি। তা স্মল এন ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এই পৃষ্ঠতলের মধ্য দিয়ে শুধুমাত্র লাইনস অফ ফোর্স বেরোচ্ছে, এই ওপরের তল, এই নিচের তল, এই বৃত্তাকার তল দুটোর ভেতর দিয়ে কোন রকম কোন লাইনস অফ ফোর্স কিন্তু এখান থেকে বেরোচ্ছে না। তা আমরা শুধুমাত্র এই পৃষ্ঠতল নিচ্ছি, লাইনস অফ ফোর্স এটা ইনফাইনাইট দৈর্ঘ্যের তার, ফলে এই দিক দিয়ে এই দিক দিয়ে কোন রকম লাইনস অফ ফোর্স আমরা পাবো না, এই দিক দিয়ে কোন রকম লাইনস অফ ফোর্স আমরা পাচ্ছি না। আমরা ডিটেল আলোচনা করবো পরে আবার যে কেন এই দিক দিয়ে লাইনস অফ ফোর্স পাচ্ছি না, সব আলোচনা পরে হবে। জাস্ট এখন বেসিক আইডিয়া থেকে তুমি বুঝতে পারছো সবই সারফেস দিয়ে বেরোচ্ছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তুমি জানো 2πrl। 2πrl আমি এই তারটা ইনফাইনাইট দৈর্ঘ্যের, আমি কিছুটা অ্যামাউন্টের দৈর্ঘ্যের সিলিন্ডার তো আমি এখানটায় কেটেছি, আমি সেইটুকু সিলিন্ডার নিয়ে ধরো কথা বলছি। 2πrl সিলিন্ডারের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা তুমি চুজ করেছিলে ধরো আর, তাহলে পরে তুমি এখানটায় বুঝতেই পারছো যে বাই ডেফিনিশন ই প্রপোর্শনাল টু যদি যদি আমরা এন সেট করে দিই, একটু আগে আমরা আলোচনা করলাম, তাহলে পরে আমরা এখানটায় লিখতে পারবো ই প্রপোর্শনাল টু 1/r। দেখো যেটা আমরা আগেই পেয়েছিলাম সেই জিনিসটা কিন্তু এই ক্ষেত্রে ভেরিফাই হচ্ছে। একটা সিলিন্ডার কিছুটা আয়তন ধারণ করতেই পারে, তাহলে সিলিন্ডার একটা ক্লোজ সারফেস, তাহলে আমি দেখছি যে সত্যি ইলেকট্রিক ফিল্ডটাকে যেই রকম কায়দায় আমি প্রকাশ করতে চাচ্ছি সেই রকম কায়দায় প্রকাশ করা যাচ্ছে, যদি কিনা অন্তত আর এর সঙ্গে প্রপোর্শনালিটি আমরা স্যাটিসফাই করাতে পারছি, যদি কিনা এই লাইনস অফ ফোর্স মাপার ডেন্সিটি পরিমাপের ক্ষেত্রে আমরা ক্লোজ সারফেস চুজ করি এবং সেই সারফেসের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এই কতগুলো ফিল্ড মানে কি পরিমাণ ফিল্ড বেরোচ্ছে সেই জিনিসটাকে আমরা পরিমাপ করতে পারি, তাহলে আমরা এই কাজটি করে ফেলতে পারবো। এইটুকু জিনিস অবধি কি আমি ক্লিয়ার করতে পারলাম যে আমাদের ফোকাসটা কি, ফোকাসের জন্য আমাদের কোন রাস্তায় হাঁটতে হবে, মোটিভ এবং ফান্ডামেন্টাল আইডিয়া ক্লিয়ার হলো আমাদের? সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বেশ, নেক্সটে আমরা আচ্ছা তার আগে আমরা ফ্লাক্স নিয়ে একটুখানি কথাবার্তা বলে নিই যে ফ্লাক্সটা কি। এই যে তুমি যে জিনিসটা দেখছিলে না, এখন যদি আমি এখান দিয়ে এই এন কে রিলেট করাচ্ছি কার সঙ্গে, স্মল এন কে আমি রিলেট করাচ্ছি কার সঙ্গে, ই এর সঙ্গে, তা তুমি সাম শর্ট অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট 1 দিয়ে দাও, ই প্রপোর্শনাল টু এন দিয়ে দাও, যাক ই প্রপোর্শনাল টু এন দিয়ে দাও। এখন ই প্রপোর্শনাল টু যদি এন তুমি দিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি সাম শর্ট অফ তুমি ডিফাইন করে দাও, একটু জোর করে ডিফাইন করে দাও যে ই ইকুয়াল টু এন, কারণ জোর করে ডিফাইন না, মেজারমেন্ট নেই, তুমি ডিফাইন করছো এখানটায়। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কত? 1, তুমি ডিফাইন করছো এখানটায়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুমি 1 দিয়ে দিলে এখানটায়। বেশ, তাহলে এই যে এনটা তুমি পাচ্ছ, এই এনটাই সাম শর্ট অফ ফ্লাক্স, অর্থাৎ টোটাল নাম্বার অফ লাইনস অফ ফোর্স, এইটাই হচ্ছে ফ্লাক্স। ওই যে বললাম ফ্লাক্স কি কাজের জন্য ব্যবহার করছি আমরা, টু মেজার লাইনস অফ ফোর্স, টু মেজার নাম্বার অফ লাইনস অফ ফোর্স, কথাটা বলাটা আরো বেশি বুদ্ধিমানের কাজ হতো। টু মেজার নাম্বার অফ লাইনস অফ ফোর্স বা টু কাউন্ট নাম্বার অফ লাইনস অফ ফোর্স, নাম্বার অফ লাইনস অফ ফোর্স অলরেডি লেখা আছে, নাম্বার অফ লাইনস অফ ফোর্স, এটা করার জন্য তুমি এখানটায় ফ্লাক্স পরিমাপ করতে এসছো। তাহলে তুমি যদি এই এনটাকে ই দিয়ে ডিফাইন করে দিয়ে থাকো, আর এটা তোমার ক্ষেত্রফল, এটা তোমার ফ্লাক্স, আর এটা তোমার ই, তাহলে পরে তুমি একটা জিনিস বলতে পারছো যে ইলেকট্রিক ফিল্ড বাই ডেফিনিশন, আমি জাস্ট ইলেকট্রিক ফিল্ড ইএলইসি, ইলেকট্রিক ফিল্ড আমি জাস্ট ডাইমেনশনালি কথাটা বলছি, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ফ্লাক্স। ফ্লাক্স মানে কি? নাম্বার অফ লাইনস অফ ফোর্স, ফ্লাক্স আর কি সারফেস এরিয়া, সারফেস এরিয়া ক্যাজুয়ালি কথাটা বলছি আমি, ঠিক? তার মানে ক্যাজুয়ালি আমার যে জিনিসটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে ফ্লাক্স ইজ ভেরি মাচ ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইনটু সারফেস এরিয়া, ক্যাজুয়ালি আমি কথাটা বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড ইনটু সারফেস এরিয়া, ক্যাজুয়ালি আমি কথাটা বলতে পারি। এখন এই ফ্লাক্সটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, তাহলে ফাই ইকুয়াল টু ই ইনটু এস চলে আসছে, ফাই ইকুয়াল টু ই ইনটু এস চলে আসছে।
কথা পরিষ্কার না পরিষ্কার নয়? কথা পরিষ্কার হলো না পরিষ্কার হলো না? সকলের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? বেশ, তাহলে আমরা এখানটায় যে জিনিসটা আরেকটা দেখতে পারবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আমরা তাহলে ফাই ইকুয়াল টু ই ইন্টু সারফেস এরিয়া, এইরকম মার্কা একটা জিনিস আমরা এখানটায় দেখতে পাচ্ছি। বেশ, কিন্তু মজার যে বিষয়টা আমরা এখানটায় দেখব সেটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য একটা স্ফেয়ারের সারফেস দিয়ে পারপেন্ডিকুলার ভাবে লাইনস অফ ফোর্স কিন্তু বেরোচ্ছিল। এই নিয়ে কিন্তু আমি কিন্তু কোনো দ্বন্দ্ব কিংবা কোনো বিরোধ আমি করিনি। এখানটায় কিন্তু সিলিন্ডারের যে কার্ভ সারফেস, সেই কার্ভ সারফেসের সাথে লম্বভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বেরোচ্ছিল, সেখানটায় কোনো দ্বন্দ্ব বিরোধ আমি এখানটায় করিনি। তাহলে ফ্লাক্সটা ক্যালকুলেট করার সময় এই ইনফরমেশনটা কিন্তু আমাকে ইনপুট দিতে হবে। তার কারণ ইলেকট্রিক ফিল্ড যদি একটু বেঁকে টেনে যায় তাহলে পরে সেক্ষেত্রে তার নাম্বার কাউন্টেও গন্ডগোল হবে। কারণ ভাবো, তুমি যে ডেনসিটি দিয়ে কাজ করছো, যদি কিনা এই তারটাকে এরম ভাবে বেঁকিয়ে দাও তাহলে প্রত্যেকটা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ডেনসিটি কি সেম হবে না হবে না? বলো, অনেক ক্ষেত্রে নাও হতে পারে। একদম যদি প্রপার সিমেট্রি থাকে তাহলে পরে সেক্ষেত্রে ডেনসিটি সেম সেম থাকবে, প্রপার সিমেট্রি থাকলে ডেনসিটি সেম সেম থাকবে, তুমি সহজে ক্যালকুলেট করে নিতে পারবে, রাইট? তাহলে আমাদের এই জিনিসটা আরো কংক্রিট করতে আমরা যে ফ্লাক্সের ডেফিনিশনটা এখানটায় সাজাচ্ছি, সেই ফ্লাক্সের ডেফিনিশনটাকে আরো কংক্রিট করতে তুমি ফ্লাক্সের ডেফিনিশন যে কায়দায় দেবে সেই কায়দাটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ডেফিনিশনটা আগে ক্লিয়ার করতে হবে। ইলেকট্রিক ফ্লাক্স ডেফিনিশন আগে আমরা ক্লিয়ার করে নিই। তাহলে কংক্রিট ডেফিনিশন এই অবধি আমাদের যেটুকু পর্যন্ত আলোচনা হয়েছে সেই আলোচনার বেসিসে আমরা ইলেকট্রিক ফ্লাক্সকে ডিফাইন করছি এই রকম কায়দায়। ইলেকট্রিক ফ্লাক্সকে ডিফাইন করছি আমরা এই রকম কায়দায়। সেটি হলো the number of lines of force, number of lines of force passing through the surface area of a closed surface. শুধুমাত্র এই কথাটা নিশ্চয়ই সম্পূর্ণ হলো না, আর একটা ইনফরমেশন আমাদেরকে অ্যাড করতে হবে। পাসিং থ্রু তো বুঝলাম, তাহলে কি এই পাসিং থ্রুটা লম্বভাবে অতিক্রম করতে হবে, তাই তো নাকি? পারপেন্ডিকুলারলি পাসিং থ্রু। Perpendicularly passing through the surface area of a closed surface. তাহলে পরে আমরা এই জিনিসটাকে বলতে পারবো। আচ্ছা, তার মানে আমরা একটা আরবিট্রারিলি আমরা একটা কাজ করি যে ধরো আমাদের এখানটা একটা বাক্স আমি চুজ করছি, একটা বক্স আমি চুজ করছি এখানটা। একটা বক্স, 3D বক্স। একটা 3D বক্স, আর এই রিজিয়নে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে ডাইরেক্টেড, লেটস সে এই দিকে ডাইরেক্টেড। তা তোমার মনে হয় যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে ডাইরেক্টেড, ইলেকট্রিক ফিল্ড গুলো এইদিকে ডাইরেক্টেড, এই ইলেকট্রিক ফিল্ড গুলো এই সারফেসটার ভেতর দিয়ে লম্বভাবে পাস করছে বলে তোমার মনে হয়? না, লম্বভাবে পাস করছে না। একটা সারফেসের দিক কি? সারফেস একটা কিন্তু ভেক্টর, খেয়াল করে রাখবে। সারফেস কিন্তু একটা সারফেস এরিয়া
এটা কিন্তু তুমি স্কেলার হিসেবে ট্রিট করলেও এটা কিন্তু একটা ভেক্টর। এর ডাইরেকশন কোন দিকে? এর ডাইরেকশন হয় পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে এই সারফেসটার ডাইরেকশন যদি তুমি দেখাতে যাও, এই সারফেসটার ডাইরেকশন তুমি যদি দেখাতে চাও, তাহলে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড এই দিক বরাবর। এই সারফেসটার ডাইরেকশন পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড এই দিক বরাবর। তীরগুলো আমি পরে বসাচ্ছি। এই সারফেসটার ডাইরেকশন পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, শুধু পারপেন্ডিকুলার নয়, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, জাস্ট পারপেন্ডিকুলার নয়। ওকে, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশনে এগুলো সব কাজ করছে। সারফেস ভেক্টর এগুলো সব কি? এগুলো সব হচ্ছে সারফেস ভেক্টরের ডাইরেকশন, সারফেস এরিয়া ভেক্টর। ওকে, তা আমি এটাকে যদি কতগুলো পয়েন্ট নামকরণ করে দিই, এটাকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তা আমি এ বি এইচ বা এ বি জি এইচ এই সারফেসটাকে আমি চুজ করছি। ভাবো, এ বি জি এইচ এই সারফেসটাকে জাস্ট আমি চুজ করছি। আমি ফার্স্টেই বলে দিয়েছি যে ক্লোজ সারফেসে আমাদের লাগবে, কাজে ক্লোজ সারফেস আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ক্লোজ সারফেসের একটা পার্ট নিয়ে আমরা জাস্ট আলোচনা করবো এখন, জাস্ট এই জিনিসটা বোঝার জন্য, ইলেকট্রিক ফ্লাক্সটাকে বোঝার জন্য একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যে পার্টটাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই পার্টটা হচ্ছে, সেই সারফেসের সেই পার্টটা হচ্ছে এ বি জি এইচ। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। তা সারফেস ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? সারফেস ভেক্টরের ডাইরেকশন কিন্তু এই দিক বরাবর রয়েছে। আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোন দিকে রয়েছে? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কিন্তু তোমার রয়েছে এই দিক বরাবর। তাহলে এখানটায় তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা এই ডায়াগ্রামটাকে আমি এইরকম ভাবে না এঁকে আরো বোঝানোর সুবিধার মতন করে একটু এঁকে নিই, তাই তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। একটু পারপেন্ডিকুলার করে আঁকছি। আমি এক কাজ করি, এই এই সারফেসটা নিই, তাহলে তোমার বুঝতে খুব সুবিধা হবে। এই সারফেসটা আমি নিই, ইএফ জিএইচ, এই সারফেসটা আমি চুজ করছি। ওকে, এটা হচ্ছে ইএফ জিএইচ। এই সারফেসটা নিলাম আমরা। এই সারফেসটার ডাইরেকশন কোন দিকে? আউটওয়ার্ড ডাইরেকশন। ডাইরেকশন এই দিক বরাবর কাজ করছে। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, পারপেন্ডিকুলারলি আউট অফ ডাইরেকশনে সারফেস ভেক্টর আমরা এখানটায় দেখতে পাচ্ছি এস। আর তোমার ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর ছিল? ঠিক করে দেখো, আমি একটাই আঁকছি ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, একটা সিঙ্গেল ডাইরেকশন আঁকছি। এই দিক বরাবর ছিল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, দিস ইজ ই।
এটা ই। তাহলে এখানটায় কিন্তু এই দুটো মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড কিন্তু এটা বেরোচ্ছে না, কোণ তৈরি হয়েছে। তাহলে ইটাকে, এই ই এর যদি দুটো কম্পোনেন্টে আমরা ভাঙি, একটা কম্পোনেন্ট এই দিকে পড়ছে, সেটা হচ্ছে ই কস থিটা, আর একটা কম্পোনেন্ট এই সারফেসটার সঙ্গে প্যারালাল যাচ্ছে, এই সারফেসটার সঙ্গে প্যারালাল যাচ্ছে আর একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা আসছে আমার কত, ই সাইন থিটা। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্ট। তাহলে অ্যাকর্ডিং টু দিস ডেফিনিশন অফ ইলেকট্রিক ফ্লাক্স উই ক্যান রাইট phi is equals e cos theta into s, কারণ লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা আর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বলরেখা বেরোচ্ছে তাকে আমি ডিফাইন করে দিয়েছি ই দিয়ে। তাহলে এস, তাহলে এই ইটা আবার টেরা ব্যাকা ভাবে বেরোচ্ছে, লম্বভাবে যতগুলো বেরোচ্ছে তাহলে সেটা যদি ই কস থিটা হয়, তাহলে লম্বভাবে অতিক্রান্ত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে ই কস থিটা। তাহলে এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত, ই কস থিটা ইন্টু এস। এবার একটা কথা আমাকে বলো, তুমি এই অবধি তোমার কাছে ক্লিয়ার হলো যে ই কস থিটা ইকুয়াল টু এস। তাহলে ফাই ইকুয়াল টু তুমি পেলে ই ইন্টু এস, আর পাচ্ছ কস থিটা। এখন যদি লম্বভাবে বেরোই তাহলে থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 1, তাহলে ফাই ইকুয়াল টু ইএস চলে আসছে। সিম্পল কেস। ফাইটা কি সংখ্যা, কিসের সংখ্যা না কতগুলো বলরেখা ক্লোজ সারফেসের মধ্য দিয়ে লম্বভাবে বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে ফাই একটা সংখ্যা, ফাই একটা কি, ফাই জাস্ট আ নাম্বার, জাস্ট আ, আমি রিমাইন্ড করছি, জাস্ট আ হাইপোথেটিক্যাল নাম্বার, হাইপোথেটিক্যাল নাম্বার। তাহলে হাইপোথেটিক্যাল নাম্বার যদি হয় তাহলে আমরা এখানটায় বলতে পারি ফাই ইজ আ স্কেলার। কিন্তু তুমি দেখতে পাচ্ছ ই যে জিনিসটাকে তুমি লিখেছো ইটা হচ্ছে একটা ভেক্টর, এস যে জিনিসটাকে তুমি তা লিখেছো সারফেস, সেটাও একটা ভেক্টর, সারফেস ভেক্টর, এসটাও হচ্ছে একটা ভেক্টর। আর কস থিটা এখানে অ্যাপেয়ার করে একটা সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করছে দুটো ভেক্টর গুণ একটা স্কেলার তৈরি করা, মানে আমাদের যে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে সেই জিনিসটি হচ্ছে ফাই ইজ ইকুয়ালস ই ডট এস ডট প্রোডাক্ট, ফাই ইজ ইকুয়ালস ই ডট এস। ক্লিয়ার না, ক্লিয়ার না? ফ্লাক্সের ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন এবং আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন এবং তার সঙ্গে সঙ্গে যে ফিজিক্যাল ডেফিনিশন আমরা শিখলাম ফাইয়ের, সেইটুকু জিনিস অব্দি ক্লিয়ার না, ক্লিয়ার না? রেসপন্স করবে, রেসপন্স না করলে বুঝতে পারবো না আমি। সকলের কাছে ক্লিয়ার? শুধু জাস্ট হ্যান্ড রেজ করলে কিন্তু আমি বুঝতে পারবো না, তার কারণ আমি বোর্ডে আছি, আমি গুগল মিটের ওখানটায় নেই, যার জন্য আমি কিন্তু বুঝতে পারবো না ওটা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফ্লাক্সের কি দরকার ছিল, ইলেকট্রিক ফ্লাক্সটা কি করে, মানে ইলেকট্রিক ফ্লাক্সটা কেন এবং কিভাবে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পরিমাপ করব এবং ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে আমরা কি করতে পারি, সমস্ত আলোচনাগুলো আমরা এখানটা থেকে সেরে ফেললাম। এইবার ইলেকট্রিক ফ্লাক্সের কিছু প্রপার্টি দেখব। ফ্লাক্স নেগেটিভও হতে পারে, ফ্লাক্স পজিটিভও হতে পারে। তা তুমি এই যে প্রথম ছবি যেটা দেখতে পাচ্ছ, এই প্রথম ছবিতে যদি এই যে লাল লাল রেখাগুলো এখানটায় দেওয়া রয়েছে, এই লাল রেখাগুলো যদি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কে রিপ্রেজেন্ট করে, তাহলে বুঝতেই পারছো যে এই এ বি সি ডি এই তলের সঙ্গে এটা পারপেন্ডিকুলারলি ম্যাচ করেনি। এ বি সি ডি এই তলের ভেতর দিয়ে যদি আমরা নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম ফাই ইকুয়াল টু ইএস কস থিটা মার্কা জিনিসই নিতে হবে। আমি পরের ছবি দুটোই ভাঙিয়ে ভাঙিয়ে দেখিয়েছি, আমরা পরে আসছি সেই সমস্ত জিনিসে। কিন্তু এ বি ই এফ এই সারফেসের ভেতর দিয়ে কিন্তু এটা আবার পারপেন্ডিকুলারলি বেরিয়েছে। আশা করি কথা সকলের কাছে পরিষ্কার। আমরা তাহলে ভেঙে দেখি জিনিসটা, দেখো ঠিক করে। এ বি সি ডি তলটা যদি এই রকম হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি তোমার এই রকম থাকে, আর তুমি ধরে নাও এই সারফেসটার কথা বাদ দাও, এই যে ক্লোজ সারফেস আমি এঁকেছি এটার কথা বাদ দাও, মানে এই দুটোই কিন্তু কোন একটা ক্লোজ সারফেসের পার্ট, এটাও একটা পার্ট অফ এ ক্লোজ সারফেস, a part of a closed surface, এটাও কিন্তু a part of a closed surface।
সামহাউ এইটার জন্য তো এটা একদম সুইটেবল, এইটার জন্য এইটা তো একদম সুইটেবল, কিন্তু এইটা কোনো অন্য একটা ক্লোজ সারফেসের পার্ট, এইটা কোনো অন্য একটা ক্লোজ সারফেসের পার্ট, এইটা নয়। আচ্ছা, তা এইটা বুঝতে পারছো যে ডাইরেকশন বাইরের দিকে, মানে স্ক্রিন থেকে ভেতর দিকে যাচ্ছে, মানে ক্লোজ ভেতর দিকে, তাহলে বাইরের দিকে ডাইরেকশন হবে, তাহলে এস এর ডাইরেকশন রয়েছে বাইরের দিকে। আর ফিল্ড কোন দিকে যাচ্ছে? ফিল্ড এই দিক বরাবর ঢুকছে, তাহলে খেয়াল করে দেখো এস এর দিকে ডাইরেকশন, এস এর ডাইরেকশন রয়েছে কোন দিকে? এস এর ডাইরেকশন রয়েছে বাইরের দিকে। আর ফিল্ড কি হচ্ছে? ফিল্ড হচ্ছে, আর ফিল্ড কোন দিকে রয়েছে? ফিল্ড হচ্ছে ভেতর দিকে। তাহলে এখানটায় যে থিটা অ্যাঙ্গেলটা তৈরি করলো, এই যে থিটা, এই থিটাটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। ও তাহলে কি অবটিউজ অ্যাঙ্গেল মানে কি? তার স্থূলকোণ। এই থিটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এইটা যদি স্থূলকোণ হয়, এই ক্ষেত্রে এই ডায়াগ্রামটার ক্ষেত্রে তুমি বলতে পারো cos থিটা লেস দ্যান 0, অর্থাৎ cos থিটাটা হচ্ছে নেগেটিভ। স্থূলকোণ হলে cos থিটা নেগেটিভ হয়ে যায়। তার মানে আমরা আমরা ফাইটাকেও বলতে পারি ফাইটাও লেস দ্যান 0। তার একটা কথা বলো, এস বাইরের দিকে, ই ভেতর দিকে, তাহলে ফ্লাক্সটা ভেতরে ঢুকছে, সারফেসের ভেতরের দিকে ঢুকছে, কারণ সারফেস ভেক্টরের দিক কোন দিকে? বাইরের দিকে হয়। তাহলে এটা বাইরের দিকে, কিন্তু এটা ভেতর দিকে। তাহলে এটা কি? এইটা ছিল তোমার আউটওয়ার্ড, আর ইটা কি ছিল? ইটা ছিল তোমার ইনওয়ার্ড। তাহলে তুমি দেখতে পাচ্ছ ইনওয়ার্ড ফ্লাক্স নেগেটিভ হচ্ছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ইনওয়ার্ড ফ্লাক্স নেগেটিভ। আর এইটার ক্ষেত্রে দেখো এটা অন্য একটা ক্লোজ সারফেসের পার্ট, অ্যানাদার ক্লোজ সারফেসের পার্ট অফ অ্যানাদার ক্লোজ সারফেস। এটা অন্য কোন একটা ক্লোজ সারফেসের পার্ট, অন্য কোন একটা ক্লোজ সারফেসের পার্ট। এই ক্ষেত্রে দেখো হয়তো এর যে বাইরের দিকটা ওই সাইডে রয়েছে, ইটাও তাহলে বাইরের দিকে রয়েছে। তাহলে এসটা তো অলওয়েজ আউটওয়ার্ড, আর ইটাও কি? অলওয়েজ আউটওয়ার্ড। আর একটা থিটা রয়েছে এখানে। থিটাটা কি? এখানকার যে থিটা তুমি দেখতে পাচ্ছ, এই থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? সূক্ষ্মকোণ। আর থিটা যদি সূক্ষ্মকোণ হয়ে যায়, তাহলে cos থিটা ইজ গ্রেটার দ্যান 0। তার মানে তুমি কি বলতে পারছো? ফাই ইজ গ্রেটার দ্যান 0। তার মানে তুমি এখানটায় কি কমেন্ট করতে পারছো? আউটওয়ার্ড ফ্লাক্স অলওয়েজ পজিটিভ হয়। বোঝাতে পারলাম না? হ্যাঁ, বোঝা গেছে। আউটওয়ার্ড ফ্লাক্স অলওয়েজ পজিটিভ হচ্ছে। তাহলে ফ্লাক্স নেগেটিভ হতে পারে, ফ্লাক্স একটা স্কেলার, ওই বিভবের মতন। বিভব যেরকম নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ফ্লাক্স তো একটা স্কেলার, এটাও কিন্তু নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। যদি ইনওয়ার্ড ফ্লাক্স হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ফ্লাক্স, আর যদি আউটওয়ার্ড ফ্লাক্স হয় তাহলে সেটা হচ্ছে আমাদের পজিটিভ ফ্লাক্স। এইটুকু অবধি তো আমাদের সকলের কাছে ক্লিয়ার। কিন্তু বিভবের সঙ্গে পার্থক্যটা হচ্ছে এই ফ্লাক্স কিন্তু নাম্বার অফ লাইনস অফ ফোর্স, এটা কিন্তু কমপ্লিটলি একটা হাইপোথেটিক্যাল জিনিস, একটা হাইপোথেটিক্যাল ম্যাথমেটিক্স আমরা এখানটায় করছি, হাইপোথেটিক্যাল ম্যাথমেটিক্যাল মডেল আমরা এখানটায় তৈরি করছি, হাইপোথেটিক্যাল ম্যাথমেটিক্যাল মডেল আমরা এখানটায় তৈরি করছি। যেই 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 ম্যাথমেটিক্যাল মডেলের উপরে ভিত্তি করে আমরা ইলেকট্রিক ফিল্ড পরিমাপের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা সরলীকরণ করব। এটা হচ্ছে আমাদের মোটিভ ছিল। যাক, নেক্সট আমাদের তাহলে যাওয়া যাক এলিমেন্টারি ফ্লাক্স। এলিমেন্টারি ফ্লাক্স কি? আমি তো এতক্ষণ দেখলাম বড় একটা সারফেসের ভেতর দিয়ে কত ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, বড় একটা সারফেসের ভেতর দিয়ে কত রকম না কত শত ফ্লাক্স এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটাও তুমি দেখো, এখানটায় যদি তুমি এই যে এবিসিডি সারফেস যেটা তুমি বলছো, এই সারফেসটাকে যদি তুমি S1 সারফেস বলো, এই যে ABEF সারফেসটাকে যদি তুমি S2 সারফেস বলো, এই যে DCEF সারফেসটাকে যদি তুমি S3 সারফেস বলো, তাহলে পরে সেক্ষেত্রে তুমি এই জায়গাটার যে নেট ফ্লাক্স ক্যালকুলেট করতে পারো, ফাই নেট, সেই ফাই নেটটা তুমি ক্যালকুলেট করতে পারো কি করে? না, E ডট S1 প্লাস E ডট S2 প্লাস E ডট S3 ক্যালকুলেট করতে পারো। তাহলে যদি এরকম ভাবে ক্যালকুলেট করা যায়, এখানটায় তুমি আলাদা করে ABCD ABEF আর DCEF এই তলগুলোকে, এখানে যে তিনটে আরো তল রয়েছে, তো এখানটাতে আরো তল রয়েছে, এই যে এই যে DCU একটা তল হতে পারে, DCE তলটাকে তোমরা S4 তল দিতে পারো। এখানটা AFD তল হতে পারে, AFD তলটাকে তোমরা কি
S5 দিতে পারো, তাহলে এখানটায় আরো যাচ্ছে E.S4 প্লাস E.S5। তুমি আরো কত রকম না জানি তল এখান থেকে বার করতে পারছো, কিন্তু তলগুলোকে আলাদা করে চিনতে পারছো কি? এক একটা তল তার ডাইরেকশন একই দিকে, তলগুলোকে আলাদা দেখো, তলগুলোকে আলাদা করে চিনতে পারছো প্রত্যেকে? এ ভেক্টর বি দ্বারা। সি ডি, এ বি সি ডি ভেক্টর, মানে প্রত্যেকটা তলই ভেক্টর, যে কোনো তলই ভেক্টর। তাহলে যে কোনো তলই ভেক্টর, এবং ভেক্টর মানে একটা তলের ডাইরেকশন একটা পার্টিকুলার দিকেই হবে, একটা প্লেন সারফেস তার ডাইরেকশন একটা তার সার্টেন দিকেই হবে, একটা নির্দিষ্ট দিকেই হবে। তা সেই তলগুলোকে হ্যাঁ, তুমি এখানটা আলাদা করে চিনতে পারছো তো? এবার প্রতিটার দিকই তো আলাদা। হ্যাঁ, প্রত্যেকটার দিক আলাদা, কিন্তু একটার দিকটা একদিকেই থাকবে। হুম। সেই যে পার্টিকুলার তলের কথা আমি বলছি, সেই পার্টিকুলার তলগুলোকে তুমি আলাদা করে চিনতে পারছো তো? যে ডাইরেকশন ভেক্টর দ্বারা। ডাইরেকশন, হ্যাঁ, তুমি এই যে আমি যে কথাটা বললাম, আমি আরো একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। এই জিনিসটাকে আমি স্লাইডে নিয়ে নিই, আমি এখানে আঁকি। দেখো জিনিসটা, তুমি এখানটায় লেটস সে আমি দাঁড়াও, এখানটা থেকে আমি এই জিনিসটা মুছে দিই, এখানটায় আমি বিষয়টা জটিল করব, এখানটা থেকে আমি এগুলোকে মুছে দিই। আমি নেক্সট স্লাইডে গিয়ে নতুন করে আমি জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তুমি এখানটায় ধরে নাও যে এখানটায় আমি আবার একটা আমি বাক্স আঁকছি, 3D মডেল, 3D বাক্স আমি আঁকছি। প্রচুর তল রয়েছে এখানটায়। কটা তল থাকবে একটা বাক্সের ক্ষেত্রে? কটা তল থাকবে? 6টা। 6টা তল থাকছে এটা। তাহলে এখানে প্রচুর তল রয়েছে, 6টা তল রয়েছে এই জায়গাটায়, 6টা তল। মন দিয়ে বুঝবে, এখান থেকে কিন্তু খুব ঘুরিয়ে পেঁচিয়ে প্রচুর কোশ্চেন হয়, আমি সামনের দিকে বলেই বুঝতে পারবে ফ্লাক্স কি সাংঘাতিক জিনিস। আমি নামকরণ করে দিই কিছু। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি। ওকে, তা এই যে ই আর একটা এইচ দিয়ে দিতে হবে এখানটায়, এইচ। আচ্ছা, এই যে এ, বি, জি, এইচ, এই তলটার ডাইরেকশন এই দিকে, তলের উপরে যে কোনো পয়েন্টে তুমি ডাইরেকশন দেখাও না কেন, এই একই দিকে থাকবে। দিস ইজ S1, কোন খটকা? দিস ইজ S1, আমি লেবেল করে দিলাম এটা S1 বলে। তাহলে আমি বলছি কি, এ বি জি এইচ, এই তলটাকে আমি লেবেল করেছি S1 তল দিয়ে। কার কোন আপত্তি নেই তো? না। আচ্ছা, এই দিক দিয়ে যে তলটাকে আমি লিখলাম, এটাকে লেটস সে S2 দিয়ে ডিফাইন করলাম। তা এখানটায় আমি বলছি যে এইচ ই এফ জি, এই তলটাকে ডিফাইন করছি S2 দিয়ে। একই রকম ভাবে এই নিচের যে সারফেস, এই তলটাকে ডিফাইন করলাম S3 দিয়ে। তাহলে সি ডি ই এফ, এই তলটাকে ডিফাইন করছি S3 দিয়ে। এই দিক দিয়েও একটা তল পাচ্ছি আমরা ABCD, ABCD এইটাকে ডিফাইন করছি আমরা S4 দিয়ে। চারটে তো আমি দেখিয়ে দিলাম, আর একটা সামনের দিকে আছে, একটা পেছনের দিকে আছে, আমি আর এখানে দেখাতে পারছি না সেই জিনিসটা 3D মডেলে। তাহলে সেই জিনিসটাকে আমরা অ্যাডিশনালি এখানটায় লিখে রাখছি যে BCFG, BCFG এই তলটাকে ডিফাইন করছি S5 দিয়ে, আর ADEH এই তলটাকে ডিফাইন করছি S6 দিয়ে। 6টা তল আমি এখানটায় পাচ্ছি। এইবার এইরকম একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড এইরকম ভাবে গিয়েছে, দুটো র্যান্ডম ডাইরেকশনে। আমার তো ডাইরেকশন ফাইরেকশন নিয়ে মাথা ঘামাতে হবে, জাস্ট আমি একটা র্যান্ডম ডাইরেকশন টেনে নিলাম। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। খুব সিম্পল, এইটার সঙ্গে নেট ফ্লাক্স যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে সে নেট ফ্লাক্স কত আসবে? ফাই ইকুয়াল টু ই ডট S1 প্লাস ই ডট S2 প্লাস ই ডট S3 প্লাস ই ডট S4
প্লাস ই ডট S6 প্লাস ই ডট S7। ও, ছটাই তো আছে, S6 এই অবধি। ছটা তলকে আলাদা করে চিনতে পারছিলে এখানটায়? ছটা তলকে আমরা আলাদা করে চিনতে পেরেছি এবং প্রত্যেকটা তলের দিকে কি ফিক্সড দিকে রয়েছে, যার যার প্রত্যেকটা তলে এক একটা করে সার্টিন দিক রয়েছে আমরা দেখতে পেরেছি। তাহলে এই জায়গায় প্রত্যেকটা তলের জন্য যে ফ্লাক্স জড়িত রয়েছে সেই ফ্লাক্স গুলোকে আমরা কি করেছি, প্রত্যেকটা তলের জন্য যে ফ্লাক্স রয়েছে সেই ফ্লাক্স গুলোকে আমরা কি করেছি, নর্মাল যোগ করে দিয়েছি। কিন্তু এখন কথা হচ্ছে এখানটায় তুমি যেটা দেখতে পারলে, এই যে যোগটা তুমি করতে পারলে, এই যে যোগটা তুমি করতে পারলে বিকজ অফ you can resolve all 6 surface here. তুমি এখানে 6টা সারফেসই তুমি রিজলভ করতে পেরেছো, যে 6টা সারফেসের ইউনিক ডাইরেকশন রয়েছে। each one has unique ডাইরেকশন, প্রত্যেকটার ইউনিক ডাইরেকশন রয়েছে, তুমি তাদেরকে কিন্তু এখানটা রিজলভ করতে পেরেছো। প্রশ্নটা সেখানে উঠবে যদি কিনা আমরা একটা গোলক নিই, এখানটায় একটা গোলক, এটা একটা কি, এটা একটা স্ফেয়ার। স্ফেয়ারের ক্ষেত্রে এই পাশে ডাইরেকশন এইরকম, এই পাশে ডাইরেকশন এইরকম, এই পাশে ডাইরেকশন এরকম, এই পাশে ডাইরেকশন এরকম, কন্টিনিউয়ালি ডাইরেকশন চেঞ্জ করে যাচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ অফ ডাইরেকশন। তার মানে কি, কন্টিনিউয়াস চেঞ্জ অফ থিটা। যদি ইলেকট্রিক ফিল্ড থাকে এখানটায়, র্যান্ডম কোন ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, দ্যাট মিনস কন্টিনিউয়াস চেঞ্জ অফ থিটা। তাহলে পরে কন্টিনিউয়াস চেঞ্জ অফ থিটা যদি থাকে, তাহলে তুমি যোগ করতে পারবে না ইন্টিগ্রেশন করতে হবে? ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন করতে গেলেই কি, ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে ফ্লাক্সের পরিবর্তে এলিমেন্টারি ফ্লাক্স দরকার। তার মানে তোমাকে করতে হবে কি, ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন মানেই তোমার রিকোয়ারমেন্ট কি পড়বে, এলিমেন্টারি ফ্লাক্স। তোমার এলিমেন্টারি ফ্লাক্সের দরকার পড়বে, সেই এলিমেন্টারি ফ্লাক্স সম্পর্কে আমরা এখানটা আলোচনা করব। এই জায়গায় র্যান্ডম একটা সারফেস এস নিয়েছি আমরা, র্যান্ডম সারফেস এস। এই এস সারফেসটার মধ্য দিয়ে ইটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে বেরোচ্ছে। তাহলে এখানটায় খুব সিম্পলি আমরা এই ছোট্ট ডিএস এর ভেতর দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বদরেখার সংখ্যা আমি বার করব, সেটা হবে কি d5 ইজ ইকুয়ালস, আমি কত লিখতে পারি, ই ডট ডিএস। এইবার এই ইন্টিগ্রেশন কি করে পারফর্ম করব না করব, যদি স্পেশাল সিমেট্রি থাকে, এই সারফেসটা দেখতে পাচ্ছি র্যান্ডম সারফেস একটা, তাহলে ইন্টিগ্রেশন সরাসরি পারফর্ম করা সম্ভব নয়। ইনফ্যাক্ট এরকম র্যান্ডম সারফেস ইন্টিগ্রেশন সরাসরি তা পারফর্ম করা কেন সম্ভব নয় বা কেন এরকম হচ্ছে, আমরা সেগুলো সম্পর্কে যদি আজকে আইডিয়া ক্লিয়ার না হয়, নেক্সট ক্লাসে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে তার সারফেস যদি র্যান্ডম হয়, তাহলে থিটা কিভাবে চেঞ্জ করছে আমরা ঠিক শটান বলতে পারবো না। আর শটান না বলতে পারলে এই ইন্টিগ্রেশন ইডিএস কস থিটা আসবে, এটা সেই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা শটান করতে পারবো না। কিন্তু যদি থিটা কিভাবে চেঞ্জ করছে, একটা সারফেসটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, যদি গোলক হয়, যদি সিলিন্ডার হয়, যদি তোমার একটা চাকতি হয়, তাহলে পরে সেক্ষেত্রে আমরা হয়তো বার করে ফেলতে পারবো। কিন্তু এরকম উল্টোপাল্টা সারফেস তারপরে বার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, কিন্তু সেটাকেও বার করা যাবে। সেই বার করার পদ্ধতিটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, এবং সেই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি। মানে র্যান্ডম মানে যে ইন্টিগ্রেশন কঠিন হয়ে যাবে না, ইন্টিগ্রেশন থেকে বাঁচার জন্য আমরা এখানে এসেছি, ইন্টিগ্রেশনটাকে জটিল করার জন্য আমরা এখানে আসিনি। ইন্টিগ্রেশন নামটা শুনছো, ভয়ও পাচ্ছ, কিন্তু ইন্টিগ্রেশন নামটা শুনবে, কিছু জটিল ইন্টিগ্রেশন আজকে দেখবেও, যা তোমরা অলরেডি এর আগে দেখে এসো, সেরকম ইন্টিগ্রেশন তুমি দেখবে। কিন্তু এই জিনিসটা ডেভেলপ করছেই আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশন থেকে বাঁচার জন্য। কথা পরিষ্কার না? তাহলে এই জায়গাটায় d5 ইকুয়াল টু তুমি লিখতে পারো ইডিএস কস থিটাও তুমি লিখতে পারো, কারণ ই আর ডিএস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে তুমি এখানটা d5 ইজ ইকুয়ালস ইডিএস কস থিটা লিখতে পারো। পরিষ্কার না? বুঝেছি।
বেশ, তাহলে এইবার আমাদের যে কাজটি করতে হবে, এবার আমাদের ধরে ধরে এবার ফ্লাক্স বার করতে হবে। আমরা ফ্লাক্স বার করব একটা ডিস্কের ভেতর দিয়ে। একটা ডিস্ক, তার যে অক্ষ রয়েছে সেই অক্ষটার ওপরে একটা ডিস্ক, তার যে অক্ষ রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে লাইনটা এটা হচ্ছে ডিস্কের অক্ষ। এই অক্ষের ওপরে একটা পয়েন্টে, একটা চার্জ রাখা আছে। লেটস সে দিস ইজ কিউ। আর আমি ডিস্কের ওপরে একটা এলিমেন্টারি সারফেস এরিয়া, এই যে সাদা রঙের যে স্ট্রিপটা দেখতে পাচ্ছ, এটা এলিমেন্টারি ডিস্কের ওপরে সারফেস এরিয়া আমি কেটে নিয়েছি। তা আমার হোপফুলি খুব বেশি আর আলোচনা এখানটায় করতে হবে না। দিস ইজ ডিএস। এই যে ডিএসটাকে আমি এই দিক বরাবর দেখিয়েছি, ডিএস ভেক্টর, রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন, দিস ইজ ডিএস। আর এই ডিএস এর মানটা কত হবে? এই ডিএস এর মান, এলিমেন্টারি স্ট্রিপ এর মান কত হয়? এই টোটাল, এই যে টোটাল তুমি দেখতে পাচ্ছ, টোটাল ডিস্কটার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, এক মিনিট, টোটাল ডিস্কটার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এই ছোট্ট এইটুকু যে ডিস্ক তুমি এখানটায় চুজ করেছো, এই ডিস্কের রেডিয়াসটা আমরা স্মল আর চুজ করছি। তাহলে এই ছোট্ট এই ডিস্কটা আর এর যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে ছোট্ট ডিআর। তাই তুমি কি শিখেছিলে? 2πr dr। খেয়াল পড়ে না? খেয়াল পড়ে না? খেয়াল পড়েছে না? খেয়াল পড়েনি? খেয়াল পড়েছে। আচ্ছা, তাহলে এইবার এই কিউ থেকে এই ডিস্কের ভেতর দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে, এই দিক বরাবর বেরিয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড ই। তা এই কিউ থেকে এই ডিস্কের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স ধরে নাও, এটা কনস্ট্যান্ট ডিস্টেন্সে আছে। লেটস সে কি ধরা যায় এটাকে, আমরা আর দিয়ে এটা ধরে নিতে চাই, এটা এল দিয়ে ধরি আমরা, এল দূরত্বে এটা এখানটায় রয়েছে। বেশ, তাহলে এই জায়গাটা এটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, ডেফিনেটলি এই জায়গাটাতে এটা থিটা অ্যাঙ্গেল তৈরি করবে। ওকে, তাহলে এই ছোট্ট এলিমেন্টারি ডিস্কটার ভেতর দিয়ে নির্গত যে ফ্লাক্সটা পাবো আমরা, সেই নির্গত ফ্লাক্সটা আসবে ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা। এগ্রি করছো না? এগ্রি করছো না? ই ডিএস কস থিটা, এগ্রি? ওকে, তাহলে আমরা তো 4πε0 টানতে যাচ্ছি না, কে দিয়ে আমরা শর্টহান্ড লিখবো এখানটায়। তা আমি কি বললাম তোমাকে, ফ্লাক্সটা তৈরি করতে যাচ্ছি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য। ফ্লাক্স জানবো, ইলেকট্রিক ফিল্ড বার করবো, কিন্তু ফ্লাক্সটা জানবো আমরা যখন আমাদের নেব, তোমার গাউসের উপপাদ্য শিখবো নেক্সট ক্লাসে, সেই তখন আমরা জানবো। আমরা ফ্লাক্স জানতে পারলে, ফ্লাক্স জানাটা খুব সহজ হবে, গাউসের উপপাদ্য যখন আমরা শিখবো ফ্লাক্স জানা সহজ হবে। আমরা ফ্লাক্স জানতে পারলে তা দিয়ে সহজে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো। কিন্তু আমরা এখন উল্টো রাস্তায় হাঁটছি। আমরা এখন কি ইলেকট্রিক ফিল্ড জানি, ফ্লাক্স বার করবো, যার জন্য আমাদের ইন্টিগ্রেশনের ঝামেলা আমাদের করতে হবে এখানটায়। যাও করি সেই জিনিসটা আমরা। তা ডিফাই ইকুয়াল টু এইটা, তা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিস্টেন্সে কত হবে আমরা জানি। ডিস্টেন্সটা কত? না, ডিস্টেন্সটা হচ্ছে √ওভার অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। তাহলে আমাদের সেই ছোট্ট ডিফাই যেটা আসবে, সেই ডিফাইটা হচ্ছে কে কিউ বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কস থিটাটাকে একবার এই সমস্ত টার্ম দিয়ে লিখে দিই, ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে এল বাই √ওভার অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দ্যাট মিনস কনস্ট্যান্ট গুলোকে আমি এক জায়গায় করে ফেলি, কে এল তো কনস্ট্যান্ট, তাহলে কে কিউ এল এগুলো সবই হয়ে যাচ্ছে আমার কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট হয়ে গিয়ে শুধুমাত্র ভেরিয়েবল মার্কা যে জিনিসটা পড়ে থাকবে, সেই জিনিসটি হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। আমি জাস্ট ইলেকট্রিক ফিল্ডের মান বসিয়েছি, ভুল করলাম এখানটায়, শুধু ইলেকট্রিক ফিল্ডের মান বসিয়েছি, এখনো ডিএস টিএস তো বাকি রয়েছে, পরে করছি এইসব। ডিএস রয়েছে, ডিএস এর মানটা বসিয়ে দিচ্ছি আমি এখানটায়। কত ডিএস? 2πr dr। কস থিটার মান বসিয়ে দিয়েছি। ইলেকট্রিক ফিল্ডের মান কে ইন্টু কিউ বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটুকু হচ্ছে ই এর মান, এটুকু হচ্ছে কস থিটার মান, আর ডিএস এর মানটা হচ্ছে 2πr dr। ওকে, এইবার আমরা তাহলে সেকে বার করি যে কোনগুলো কনস্ট্যান্ট। তাহলে 2π কিউ এল এগুলো সব কনস্ট্যান্ট হয়ে গেল, আর যেগুলো ভেরিয়েবল তাহলে আর dr বাই √ওভার অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই ইন্টিগ্রেশনের ভ্যালু নিশ্চয়ই তোমরা জানো, তাহলে খুব সহজে আমরা এখানটা থেকে ফ্লাক্স বার করে ফেলতে পারবো। ঠিক বলছি তো নাকি? কেটাও কনস্ট্যান্ট।
হ্যাঁ কেটাও কনস্ট্যান্ট, ও পাই বার করেছি, কে কে রয়েছে, কে কনস্ট্যান্ট বার করে নিলাম আমরা। আচ্ছা তাহলে আমরা এখানটা থেকে শর্টান যে জিনিসটা লিখতে পারবো, আমি নেক্সট স্লাইডে চলে যাই, একটু নাম্বারটা আমরা লিখে নিচ্ছি এখানটায়। রুট ডিভাইড হবে না? ও সরি 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 সরি, ঠিক বলেছো। তাহলে এই জায়গাটায় আমাদের একটা জিনিস লিখতে ভুল হলো, এইটা হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দা পাওয়ার 3 ইন্টিগ্রেশন আমাদের অলরেডি কোষে নেওয়া আছে, কারণ এই ইন্টিগ্রেশন গুলোই বারবার করে অ্যাপেয়ার করে, আমরা সেগুলো লিখবো। একবার ডিফাইটাকে এখানে নোট করে নিই, কি ছিল 2 পাই কে কিউ এল, আর এটা তো আমাদের মুখস্থই হয়ে গিয়েছে এই ইন্টিগ্রেশন এই ফর্মটা, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দা পাওয়ার 3, এটা ছিল। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন কি থেকে কি অবধি চালাবো, ও আমি তো ডিফাই দিয়ে দিছি হবে, ফাই তো দিইনি। তাহলে ফাই ইকুয়াল টু কত হবে, 2 পাই কে কিউ এল ইন্টিগ্রেশন আর ডিআর এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দা পাওয়ার 3/2। আচ্ছা ইন্টিগ্রেশনের লিমিট কি হবে বলো, 0 টু ক্যাপিটাল আর, ইন্টিগ্রেশন লিমিট কি হবে 0 টু ক্যাপিটাল আর, তো নাকি? হুম। তাহলে ইন্টিগ্রেশন লিমিট যদি আমাদের 0 টু ক্যাপিটাল আর হয়, তাহলে পরে আমরা এখানটায় কি করতে পারি, ইন্টিগ্রেশন লিমিট বসিয়ে দিচ্ছি আমরা 0 টু ক্যাপিটাল আর। তাহলে ফাই ইজ ইকুয়ালস 2 পাই কে কিউ এল, আচ্ছা 0 টু ক্যাপিটাল আর বসিয়ে দিলাম। আর এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কি হয়, -1/√অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো নাকি? হুম। এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট এইটা হয়। তাহলে 0 টু ক্যাপিটাল আর, তাহলে আমরা যদি ভ্যালু বসাই, মাইনাসটাকে আপাতত আমাদের সুবিধার জন্য আমরা বাইরে বের করে নিলাম, তাহলে কে কিউ এল। আচ্ছা তাহলে এবার আর বসাবো 1/√অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মাইনাস কত, আরের জায়গায় 0 বসালে পড়ে থাকছে 1/L। ঠিক ঠিক, তাহলে আমরা 1/L-টাকে কমন নিয়ে নিই। 1/L কে যদি আমরা কমন নিই, তাহলে দেখছি এই এল আর এই এল কেটে যাচ্ছে, সে যাকে আমাদের এই এল কেটে, তাহলে আর মাইনাসটাকেও ঘুরিয়ে দিই আমরা, তাহলে আমরা পাচ্ছি 2 পাই কে কিউ, এখানটায় এল আমরা তাহলে 1/L কমন নিয়ে নিয়েছি, তাহলে এত মাইনাস একটা এল গুণ হবে এখানটায়, তাহলে এখানটায় থাকছে কত, √অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? হুম। ফর্মুলার মতন করে খেয়াল রাখতে হবে। আচ্ছা এখানে 2 পাই রয়েছে না, এখানে 2 পাই রয়েছে, তাহলে কেটা 4/ε0 বসালে মানটা আরো সরলীকৃত দেখতে মনে হবে, মান বসিয়ে দাও। তাহলে 2 পাই থাকলো, কে এর মান 1/4πε0, এখানটায় কিউ থাকলো, দেখো এই ঝামেলা কেটে যাচ্ছে, তাহলে 2 থাকছে, অনেক সরলীকৃত দেখতে হয়ে গেল। তাহলে এখানটায় কত, তাহলে এখানটায় যেটা রইলো তা হচ্ছে তোমার কত হচ্ছে, এইটা 1 মাইনাস এল বাই কত, √অফ এল এল স্কোয়ার স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমাদের এখানটায় যেটা থাকছে তা হলো 2 কেটে গেছে এখানটা, তাহলে ফাই ইকুয়াল টু আমরা পাচ্ছি q/2ε0 1 মাইনাস এল বাই √অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রাইট? হুম। 1/L/r², তাহলে কি এটা আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? ক্যালকুলেশনটা একবার চেক করে নিই, কারণ একটা স্লাইড থেকে অন্য স্লাইডে গেছি তো, ফলে গন্ডগোল হতে পারে। ডিফাই ইকুয়াল টু আমরা এখানে ইডিএস কস থিটা নিয়েছি, ডিফাই ইকুয়াল টু তাহলে এখানে কে কিউ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার নিয়েছি, আর কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা চলে আসলো। আর এলিমেন্টারি সারফেস এরিয়া তোমার যেটা হচ্ছে, সেই জিনিসটি হচ্ছে 2 পাই আর ডিআর। ওকে, এটা থাকলো। তাহলে আমাদের ফাইনালি যেটা থাকছে ডিফাই ইকুয়াল টু 2 পাই কিউ এল কে আর ডিআর বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এটা আমারটা একটু খেয়াল রেখে দেবো, 2 পাই কে কিউ এল, 2 পাই কে কিউ এল, আচ্ছা আর ডিআর বাই এইটা, ঠিক আছে। তাহলে ফাই ইকুয়াল টু আমরা এখানে এবার ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি, 0 টু আর অব্দি আমাদের ইন্টিগ্রেশন যাবে, 0 টু আর অব্দি আমাদের ইন্টিগ্রেশন যাবে। তাহলে পরে 2 পাই কে কিউ এল, আর এই ইন্টিগ্রেশন রেজাল্ট কত হয়, এটাই তো নাকি শিওর তো, -1/this। ওকে, মাইনাস বার করে নিয়েছি, 2 পাই কে কিউ এল নিয়ে নিয়েছি এখানটায়,
আর এখানটায় 1/L, দাঁড়াও, কি হয়েছে এখানটায় 1/-2π(k)Q(L) এখানটায় নিলাম, -1/√L² + R² বসিয়ে দিয়েছি, -1/L বসিয়ে দিয়েছি, R0। আচ্ছা, তাহলে 2π(k)Q, 1/L কমন নিয়েছি, নিয়ে আমরা LL কেটে দিয়েছি, তাহলে এটা 1 বসিয়ে দিয়েছি, 1/L কমন নেওয়া মানে হচ্ছে 1/L দিয়ে যদি গুণ করে দিই, হ্যাঁ তাহলে এটা থাকছে। তাহলে আমাদের এখানটা এবার 2π × 1/4πε0 Q করে রইল। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে, এটা ঠিকই আছে আমাদের ক্যালকুলেশন সব। বোঝা গেল জিনিসটা? সকলে বলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ, তাহলে নেক্সট আমরা যেটাতে যাব, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য ল্যাটারাল সারফেস অফ এ সিলিন্ডার। ল্যাটারাল সারফেস মানে হচ্ছে এই যে কার্ভ সারফেস যেটার কথা আমরা বলছি, পৃষ্ঠতল। পৃষ্ঠতলের মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তা এখানটাই আমাদের একটা চার্জ ডেফিনেটলি এখানটায় রাখা থাকবে। তা ধরে নাও এই যে সিলিন্ডারটা রয়েছে, এই সিলিন্ডারটার একদম মিডিল পয়েন্টে একটা চার্জ বসানো আছে। ফাইনাল রেজাল্ট কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এই সিলিন্ডারটার একদম মিডিল পয়েন্টে আমাদের একটা চার্জ বসানো আছে, +Q চার্জ। তাহলে জাস্ট এখানে একটা ছোট্ট ছোট্ট একটা ক্ষেত্রফল ধরে নিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ। ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে তাহলে? এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর দিক আউটওয়ার্ড, আমি এদিক দিয়ে টেনে দিলাম, এটা ছোট্ট আমাদের ডিএস ভেক্টর। আচ্ছা, আর ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিক বরাবর যাবে তাহলে? ইলেকট্রিক ফিল্ডের দিক আমার যে দিক বরাবর যাচ্ছে তা হচ্ছে এই পয়েন্ট চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর যাচ্ছে। ওকে, এই দিক বরাবর আমরা পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ই, আর এই দুটো এদের মধ্যবর্তীতে যে অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। ডিএস ভেক্টর পেলাম, ই ভেক্টর পেলাম, অ্যাঙ্গেল থিটা পেলাম। ওকে, তা আমি এখানটায় যাই হোক, এখানটায় আগেই কেটে রেখে দিয়েছি আমরা। তুমি এক কাজ করো, এটাকে এক্স অক্ষ ধরে নাও। তাহলে একটা কাজ করো, এক্স অক্ষ তো তুমি এই কিউ থেকে এক্স দূরত্বে ধরো এটা কেটে রেখে দিয়েছো। আমি আগে কেটে রেখে দিয়েছি কারণ ছবিটা যাতে এই ক্লাসের সময় ছবি আঁকতে গিয়ে সময় নষ্ট না হয়, কারণ দেখলে ছবি আঁকতে গেলে কত সময় নষ্ট হয়। যাই হোক, তাহলে এই এক্স ডিস্টেন্সে এইটার যে থিকনেস, তাহলে থিকনেসটা হচ্ছে আমার ছোট্ট ডিএক্স। আর সিলিন্ডারটার যে রেডিয়াস, সেই রেডিয়াস একটা ধরে নেওয়া যাক। সিলিন্ডারটার রেডিয়াস ধরে নিচ্ছি আর, ক্যাপিটাল আর, একটা কনস্ট্যান্ট। সিলিন্ডার রেডিয়াস এখানে একটাই সিলিন্ডার রয়েছে এবং তার ইউনিফর্ম সিলিন্ডার, কাজে এটার দেখতে পাচ্ছি আর এটা কনস্ট্যান্ট থাকছে। আর এই সিলিন্ডারটার টোটাল লেন্থ একটা ধরে নাও, টোটাল লেন্থ ধরে নাও এল, ক্যাপিটাল এল ধরে নাও। বেশ, তাহলে খুব ক্লিয়ার যে এখান থেকে ছোট্ট যে হলুদ রঙের যে স্ট্রিপটা আমরা এখানটায় নিয়েছি, এই স্ট্রিপটা আমরা এখানটায় নিয়েছি, এই স্ট্রিপটার ভেতর দিয়ে নেট ফ্লাক্স কত? d∅ ইজ ইকুয়ালস ই ডট ডিএস, মানে ই ডিএস কস থিটা। তা এখান থেকে এইটুকু যদি আমরা এখান থেকে কেটে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের আর, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স। তাহলে এই যে অতিভুজ আমরা পাবো, এই অতিভুজটা কত হবে? √r² + x²। তার মানে আবার কে ধরছি আমরা, কে কিউ বাই, এখানে ফিল্ড পাবো r² + x²। ওকে, ডিএস, এই বলো এটা ডিএস কত হবে? ছোট্ট ডিএস টার মান কত হবে বলো? ডিএস এর মান আমি পরে বসাচ্ছি না, 2πr into dx. πr ইন্টু dx. অরিন্দম কি বললে? 2πrl into dx. 2πrl কেন? 2πr dx. এলটাই তো তোমার ডিএস হিসেবে কাজ করছে এখন, তাই তো নাকি? এলটাই তো তোমার ডিএস হিসেবে কাজ করছে এখন। বেশ, তাহলে এখানটায় আমাদের আসছে 2πr dx হচ্ছে এই ডিএস এর মানটা। আচ্ছা দাঁড়াও, cos থিটাটাকে বসিয়ে নি। x বাই কত? x বাই √r² + x²। আর তোমার ডিএস এর মানটা আমরা বলছি কত? 2πr মানে ক্যাপিটাল আর, আর কত এখানটায় ছোট্ট ডিএক্স এখানটায় রয়েছে।
বেশ, তাহলে কনস্ট্যান্ট গুলোকে শেখে আগে আমরা দূরে সরাই, তাহলে ডিফাই দিয়েই লিখি আমরা, পরের স্লাইডে গিয়ে আমরা ইন্টিগ্রেশন করে নেব। তাহলে ডিফাই ইকুয়াল টু আমরা এখানটায় 2π কে কনস্ট্যান্ট দেখছি, কে কনস্ট্যান্ট দেখছি আমরা, 2π কে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট, তাই তো? সব কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, কে কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, কিউ কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, 2π আর কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, 2π আর নিয়ে নিয়েছি, কে কিউ নিয়ে নিয়েছি, আর কেউ কনস্ট্যান্ট না। বেশ, তাহলে এবার আমাদের ভেরিয়েবল গুলো এখানটায় ঝট করে লিখে ফেলি। x dx, এগেইন সেম ইন্টিগ্রেশন, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার কত, 3/2। তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? নেক্সট স্লাইডে গিয়ে আমরা একবার এই জিনিসটাকে লিখে নিই। তাহলে ফাই ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 2π কে আর কিউ, 2π কে আর কিউ ইন্টিগ্রেশন তোমরা লিমিটটা বলবে, আমি এখানটা এটা বসাচ্ছি √of আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। লিমিট বলো, লিমিট কি বসাবো ইন্টিগ্রেশনের? ডিএক্স রয়েছে কিন্তু এক্স এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, তাই লিমিট কি দেবো? লিমিটটা ভাবার চেষ্টা করো। না, লিমিট এই টোটাল সিলিন্ডারটার উপরে আমি ইন্টিগ্রেট করছি, লিমিটটা কি দেবো? অনেকে ভাবতে পারো 0 to L দেওয়া যেতে পারে, 0 to L দেওয়া যেতে পারে। আমি তো সিলিন্ডারের এক্স মানে কি, সিলিন্ডারের লেন্থ বরাবর রয়েছে তো নাকি? আর সিলিন্ডারের লেন্থের উপরে এই দেখো, এই যে ছোট্ট যে সিলিন্ডারটা ধরেছি হলুদ রঙের, এই ছোট্ট সিলিন্ডার আর এই বড় সিলিন্ডার নীল রঙের, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? সবারই ব্যাসার্ধ সেম, পার্থক্য হচ্ছে বড় সিলিন্ডারটা দৈর্ঘ্য বড়, ছোট সিলিন্ডারটা দৈর্ঘ্য ছোট। তাহলে দৈর্ঘ্যের উপরে ইন্টিগ্রেট করছি, তাহলে মনে হতেই পারে 0 to L অব্দি ইন্টিগ্রেট করে দেবো, তাই তো? কিন্তু কথা কিন্তু ভুল, 0 to L অব্দি কিন্তু ইন্টিগ্রেট করলে এখানটায় হবে না, ক্লিয়ারলি বোঝো ভালো করে। L/2 হবে ইন্টিগ্রেশন না, হ্যাঁ দেখো, ইন্টিগ্রেশনটা করছো কি দিয়ে? এক্স দিয়ে। এক্সটা কি? এক্সটা হচ্ছে কিউ থেকে এই এলিমেন্টারি সিলিন্ডারটার ডিস্টেন্স। তাহলে এলিমেন্টারি, তুমি এখান থেকে শুরু করে এই অবধি সব এলিমেন্টারি সিলিন্ডার নিচ্ছ, তাহলে এই এলিমেন্টারি সিলিন্ডারটাকে মনে মনে একবার এখানে বসিয়ে দেখো, তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স -L/2, আর মনে মনে একবার এই এক্সট্রিমে বসিয়ে দেখো, তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স +L/2, তাহলে -L/2 টু +L/2। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। বেশ, তাহলে আমাদের যেটা থাকছে এটা আসছে -L/2 থেকে +L/2 পর্যন্ত। দাঁড়াও, লিমিটটা কেমন একটা বসানো হয়ে গেল, L/2 পর্যন্ত এটা লিমিট, -L/2 থেকে +L/2 পর্যন্ত এটা লিমিট। তাহলে এইটার ইন্টিগ্রেশন রেজাল্ট কি হবে? -1/√r²+x²। আমার না মনে হচ্ছে কতটা ভুল হয়েছে এখানটায়, কিছু একটা ভুল হয়েছে, কারণ একটা এক্স কি করে আসলো? হ্যাঁ হ্যাঁ বলো। 3/2 হবে না সূচকে, রুট দিয়েছেন। এই আমরা cos θ এর মান ভুল লিখেছি, তাই বলি সেম ইন্টিগ্রেশন সেম রেজাল্ট, দুটো ডিস্ট্রিবিউশনে দুটো আলাদা ডিস্ট্রিবিউশন, সেম রেজাল্ট আসে কি করে? এইটার মান ঠিক লিখেছি, cos θ এর মান ঠিক লিখেছি না না, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা না, তাহলে ভূমি তো আর, ও এখন আমি ভূমি লিখেছি এক্স, মানে একই হয়ে যাচ্ছিল না আগেরটা আর এটা? তাহলে এটা r² হয়ে যাচ্ছে, আর এখানটায় কত, dx/√of, তাহলে একদম সেম রেজাল্ট, শুধু লিমিট চেঞ্জের জন্য কি বা পার্থক্য হবে এটা? বেশ, যাই হোক, তাহলে এই থাকলো। তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি r²। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূচকে 3/2। এখানেও ভুল লিখেছি, দেখেছো? আমি এখানেও ভুল লিখেছিলাম, আগেরটা ওফো, দেখেছো কি ভুলভাল করছি? দাঁড়াও একবারে পরিষ্কার করে লিখে দিই এখানটায়। কত আসবে তাহলে এটা? 2π কে কিউ r² dx/r² + x² হোল টু দা পাওয়ার 3/2। ঠিক লিখলাম এবার? ঠিক। বেশ,
তাহলে এইবার এখানটাও তাহলে কি আসছে, 2 পাই কে আর স্কোয়ার কিউ তো বসিয়ে দিয়েছি, তাহলে ডিএক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এটাকে ইন্টিগ্রেট করে কত পেয়েছিলাম দেখো তো। এই মাইনাস রেজাল্ট আমার ওয়ান মনে বাই নেই। টু তোমার আর স্কোয়ার প্লাস স্কোয়ার। না না, ওটা তো আগেরটা ছিল, এটা আলাদা। উপরে একটা এক্স থাকতে হতো। হ্যাঁ, চেক করো, এটা একটু ইন্টিগ্রেশনের ইয়েতে চেক করো একটুখানি, নাহলে আবার ইন্টিগ্রেশন করতে হবে। না পেলে কষে দিচ্ছি, যদি চেক করে নাও তাহলে সব থেকে সুবিধা হয়। ঠিকঠাক বলো কিন্তু। গেল? অরিন্দম পেলে? ইস, খাতাটা খুঁজতে হবে, সে আগের খাতায় ছিল তো। চলো কষে দিই। তুমি একটু আগে কত বললে? এটা এসেছিল মাইনাস, এটা এসেছিল তোমার হচ্ছে -1/এইটা। হ্যাঁ, যাকে চলো কষে দিই। তাহলে এখানটায় কি আসছে, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু ছিল আর, এখান থেকে এইটুকু ছিল √অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর থিটা ছিল এই জায়গায়। তাহলে উপরে ডিএক্স এর সঙ্গে কোনো সহগ নেই, তাহলে কি বলেছিলাম, ট্রিগোনমেট্রিক সাবস্টিটিউশন করতে হবে আমাদের এখানটায়। তাহলে ট্রিগোনমেট্রিক সাবস্টিটিউশনে আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে আগে আমার এখানে এই বাউন্ডটাকে হাঁটাতে হবে, তাহলে আমাদের এই এক্সটাকে কিছু একটা দিয়ে কিছু একটা তাহলে কাজ করতে হবে, এক্স আর আর দিয়ে কিছু লিখতে হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যায়, x/r। তাহলে x ইকুয়াল টু আর ট্যান থিটা, তার মানে ডিএক্স ইকুয়াল টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। এটা গেল। আর এখান থেকে আরো একটা জিনিস পাচ্ছি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় বসছে, তাহলে আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হোল টু দা পাওয়ার থাকছে 3/2। তার মানে বেরোচ্ছে আমার আর কিউব, আর ভেতরে থাকছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল টু দা পাওয়ার 3/2। 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, মানে সেক কিউব থিটা। তাহলে আর কিউব সেক কিউব থিটা। বেশ, তাহলে এখানে মানে বা সাবস্টিটিউট করে দেওয়া যাক। তাহলে 2 পাই কে আর স্কোয়ার কিউব, এখানে -L টু +L আর বসাচ্ছি না আমি, কারণ সব থিটা দিয়ে ট্রান্সফার করে দিয়েছি আমি এখানটায়। ডিএক্স মানে ছিল কইছে ডিএক্স, এই যে ডিএক্স মানে ছিল আর সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এটা কত ছিল, আর কিউব সেক কিউব থিটা। তাহলে এই আর স্কোয়ার, এই আর সব কেটে যাচ্ছে, এটা কাটলে নিচে একটা সেক থিটা পড়ে থাকছে, সেক থিটা উপরে গেলে হয়ে যাচ্ছে কস থিটা। তাহলে 2 পাই কে কিউ ইন্টিগ্রেশন থাকছে এখানটায় কস থিটা ডি থিটা। কস থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি সাইন থিটা, সাইন থিটা। তাহলে সাইন থিটার এখানে লিমিট আছে ডেফিনেটলি, এখানটা একটু লিমিটটা মেনশন করে দিই, L/2 টু +L/2। তাহলে সাইন থিটাকে যদি আমরা এখানটায় ভাঙিয়ে দিই, আমি কিন্তু খুব ফাস্ট বেরিয়ে আসলাম কিন্তু এখানটা, কারণ অলরেডি ক্লাসে শেখানো হয়ে গেছে এই সমস্ত জিনিসপত্রগুলো। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে x বাই অতিভুজ কত, √অফ কত, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত এটা, -L/2 টু L/2, রাইট? হলো? এবার তাহলে লিমিট বসাবো আমরা। তাহলে ফাই ইকুয়াল টু 2 পাই কে কিউ, পাই ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 পাই কে কিউ। আর এখানটায় কি, এখানটা একবার L/2 বসাবো, তাহলে উপরে থাকছে L/2। আরে বাবা কি সাংঘাতিক জিনিস হয়ে যাচ্ছে, L/2 আর √এর ভেতরে থাকছে কত, আর স্কোয়ার প্লাস তাহলে L²/4 মাইনাস L/2। কি অবস্থা হচ্ছে, মাইনাস L/2 না। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল,
আর এখানটায় নিচে সেম জিনিস থাকছে, আর স্কোয়ার প্লাস কান স্কোয়ার রয়েছে তো, বাই 4। তাহলে তোমার এখানটায় যেটা বেরোচ্ছে সেম সেম জিনিস রয়েছে, মানে 2 ইন্টু এটা, তাহলে এল লিখে দিতে পারি আমরা এখানটায়। তাহলে 2 পাই কে কিউ এল বাই, এখানে 2 বের করে দিতে পারি আমরা, এই রুটের বাইরে হাফ বের করে দিতে পারি আমরা লসাগু করে, তাহলে সেই হাফটা উপরে উঠে গেল 2। আচ্ছা, আর নিচে তাহলে থাকবে আমাদের কত, 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা থাকবে তো। তাহলে ফাইনালি আমরা এখানটা যেটা অ্যাচিভ করছি সেটা হচ্ছে, আচ্ছা কে এর মানটা বসিয়ে দেবো, 2 পাই ইন্টু 1/4 পাই এপসাইলন 0 কিউ, আর এখানে রয়েছে 12 √4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। 4 পাই এটা কাটলে এখানে 2 থাকছে, 2 এখানটায় কাটা গেল। তাহলে ফাইনালি ফাই ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত, 2 কিউ এল, 2 কিউ এল বাই কত, একটা এপসাইলন 0 রয়েছে নিচে আবার, শুধু তাহলে কিউএল হবে না? এপসাইলন 0। হ্যাঁ, শুধু কিউএল হবে না না? না, ও এইটু কেটে আবার উপরে থাকবে কেন, তাই তো, কি ভুলভাল করছি আজকে আমি, এইটু আছে নাকি? আচ্ছা, তাহলে এখানে কি থাকবে, পাই ইকুয়াল টু আমরা পাবো কিউএল বাই এপসাইলন 0, তাই তো। আর 1, আচ্ছা কিউ বাই এপসাইলন 0 লিখে রাখি, সিমেট্রি করে দেখি, কিউ বাই এপসাইলন 0, আর এল টেলের পার্ট একবারে পাঠিয়ে দিই, 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাই রেজাল্ট, বোঝা গেল? হ্যাঁ। একটা সিলিন্ডারের ভেতর দিয়ে ফ্লাক্স, বোঝা গেল তাহলে? হুম। বেশ, চলো তাহলে। আচ্ছা, এবার প্রবলেম সলভে যাবো, যাই হোক। তাহলে এর 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 আগে সমস্ত কিছু যারা বোঝানো হলো, কোনো জায়গায় কোনো খটকা আছে কিনা একবার দেখে নাও। তারপর আমরা ফ্লাক্স রিলেটেড কিছু প্রবলেমে যাব, স্পেশালি এই জায়গাটা ভালো করে দেখে নাও। হুম, ঠিক আছে। ভালো করে দেখে নাও এইটুকু আগে, প্রত্যেকে দেখো, প্রত্যেকে দেখে বলো আমাকে। বাকিগুলো তো ইন্টিগ্রেশন দিয়ে ক্যালকুলেশন করলাম, ওগুলো এখন তোমাদের দেখতে হবে না, ওই ক্যালকুলেশন তোমার প্রচুর করেছো। কনসেপ্টটা ভালো করে দেখে নাও, এই জায়গাটা ভালো করে দেখবে, আর একটা স্লাইড অন করে দেবো, সেই জায়গাটা ভালো করে দেখবে। সবার হয়ে গেলে, যার যার দেখা হয়ে যাবে, তোমার তা হাত তুলে রাখবে, আমি তাহলে দেখে বুঝতে পারবো। আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাব। বেশ, তেমন একটা ক্লাসে যারা আছে সবারই দেখা হয়ে গেছে। আমি তাহলে এবার এই জায়গাটা বলি, এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও এবার, এগুলো দিয়ে এবার আমরা প্রবলেমের দিকে যাব।
বেশ, সকলেরই দেখা হয়ে গেছে, তাহলে চলো আমরা প্রবলেমের দিকে যাই। কি বলছে দেখো, a cylinder of height h and radius r is placed in a uniform electric field as shown in the figure. Find the flux crossing through the cylinder. তাহলে সিলিন্ডারের ভেতর দিয়ে কতটা ফ্লাক্স ক্রস করছে, শোনো, সিলিন্ডারের ভেতর দিয়ে কতটা ফ্লাক্স ক্রস করছে। দেখো, সিলিন্ডারের ভেতরে যতটা ফ্লাক্স ঢুকবে ততটা ফ্লাক্সই বেরিয়ে যাবে। সিলিন্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফ্লাক্স হচ্ছে 0, কিন্তু আমার জানতে চেয়েছে সিলিন্ডারের ভেতর দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে। তাহলে যতটা ঢুকবে ততটা বেরিয়ে যাবে। ফলে তুমি যদি ওভারঅল ক্যালকুলেট করে ফেলো, তাহলে ঢুকছে মানে নেগেটিভ আর বেরোচ্ছে মানে পজিটিভ, যোগ করে দিলে কিন্তু উত্তর 0 চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ সিলিন্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মোট ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কিন্তু 0। আমার জানতে চেয়েছে কতটা সিলিন্ডারের ভেতর দিয়ে পাস করছে। তাহলে তুমি হয় যেটা ঢুকছে সেটা বার করো, আর না হয় যেটা বেরোচ্ছে সেটা বার করো। সেই ম্যাগনিটিউডটাই হচ্ছে কি সিলিন্ডারের ভেতর দিয়ে পাস করা ফ্লাক্স। ঠিক বোঝাতে পারলাম না? হুম হুম সিলিন্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড টোটাল ফ্লাক্সটা হচ্ছে 0, কিন্তু সিলিন্ডারের মধ্য দিয়ে পাস করছে মানে আমি বলতে চাইছি যে যতটা ঢুকছে ততটা বেরোচ্ছে, একটা পজিটিভ একটা মাইনাস 0 হয়ে যাবে কিন্তু তাহলে। কিন্তু আমার বলছে কতটা যাচ্ছে, তাহলে যেটুকু ঢুকছে সেটুকুই যাচ্ছে। তাহলে আমরা হয় ঢুকছেটুকু বার করি, আর নাহলে যেটুকু বেরোচ্ছে সেটুকু বার করি। কিন্তু এখানটা খটকা আছে। খটকাটা হচ্ছে ফ্লাক্সের ডেফিনিশন কি। ফ্লাক্স ক্যালকুলেট করতে গেলে তোমার কি চাই, তোমার চাই লাইনস অফ, তাহলে কি নাম্বার অফ লাইনস অফ ফোর্স তোমার চাই, নাম্বার অফ, মন দিয়ে বুঝবে, নাম্বার অফ লাইনস অফ ফোর্স তোমার চাই, নাম্বার অফ লাইনস অফ ফোর্স তোমার চাই, পাসিং থ্রু, নাম্বার অফ লাইনস অফ ফোর্স তোমার চাই, পাসিং থ্রু দ্য সারফেস, ফ্লাক্সের ডেফিনিশন পাসিং থ্রু দ্য সারফেস, আবার কি পারপেন্ডিকুলারলি। কি জিনিস? পারপেন্ডিকুলারলি। এটাই কিন্তু আসল খটকা, পারপেন্ডিকুলারলিটাই খটকা আসলে। সিলিন্ডারের সারফেস তো কার্ভ, আর কার্ভ সারফেস যদি হয়, ও ইলেকট্রিক ফিল্ডটা শুধু ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আর সিলিন্ডারের সারফেস তার মানে ডাইরেকশন চেঞ্জ করছে, বুঝতে পারছো? কি বলছি কথাটা বুঝতে পারছো? সিলিন্ডারের সারফেস তো কার্ভ, হুম তার মানে ওর ডাইরেকশন, সারফেসের ডাইরেকশন কোন দিকে? রেডিয়ালি আউটওয়ার্ড। তার ডাইরেকশন সামনেও রয়েছে, পেছনেও রয়েছে, চারদিক দিয়ে একদম কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, তাই তো? হুম তাহলে আমাদের হয় ই কে ওই সারফেসের দিকে কম্পোনেন্টে ভাঙতে হবে, আর না হলে ওই সারফেসটাকে ই এর দিকে কম্পোনেন্টে ভাঙতে হবে। এ তো বিরাট চাপের বিষয়। এই চাপটাকে হালকা করে দেওয়া যাবে, কোন একটা সিলিন্ডারকে মাঝখান থেকে কেটে ফেলো, মানে এই যে সিলিন্ডারটা রয়েছে এটার মাঝখান থেকে কেটে ফেলো, তাহলে হাফ একটা সিলিন্ডার পাবে না? শোনো, এই পাশের হাত দিয়ে ঢুকছে আর এই পাশের হাত দিয়ে বেরোচ্ছে, তাহলে তোমাকে হাফের জন্য ক্যালকুলেট করতে হবে তো নাকি? ফ্লাক্স ক্রসিং থ্রু দ্য সিলিন্ডার, তাহলে হাফের জন্য ক্যালকুলেট করতে হবে, কারণ দুটো নিলেই কি একটা প্লাস একটা মাইনাস দিয়ে উত্তর 0 করে দেবে তো, তাই না? এটা মন দিয়ে বুঝবে, ভীষণ মন দিয়ে বুঝবে। সিলিন্ডারটাকে আমি যদি মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে এই পাশের হাফ পাচ্ছি, আমি এই পাশের হাফ দিয়ে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে। এই সিলিন্ডারটা সামনের হাফটা আমরা দেখতে পাচ্ছি, পেছনের হাফটা আমরা দেখতে পাচ্ছি না, পেছনের হাফটা পেছনে রয়েছে। ঠিক বোঝাতে পারছি না? পারছি না? হুম বুঝেছি। কি বলতে পারছি তো নাকি? তাহলে এই পাশ দিয়ে দেখলেও তুমি যেমন দেখবে, এই পাশে দাঁড়িয়ে এই দিকে দেখলেও তুমি কি ঠিক সিলিন্ডারটাকে তেমনই দেখবে। তা তোমার এই হাফ একটা সিলিন্ডার, এই যে মাঝখান দিয়ে কেটে সিলিন্ডারটাকে তুমি যে হাফ করে দিচ্ছ, এই হাফ একটা সিলিন্ডারের সারফেসের নর্মাল কম্পোনেন্ট যদি তুমি নাও, ইলেকট্রিক ফিল্ডের দিকের নর্মাল কম্পোনেন্ট যদি তুমি নাও, সেই নর্মাল কম্পোনেন্ট ওই যে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ওগুলো দিয়ে বার তো করা যায়, কিন্তু আমাদের দরকার পড়বে না। একটা টেকনিক আমাদের খেয়াল রাখতে হবে, সিমেট্রিক্যালি বলতে পারি। এই যে সিলিন্ডারটা তুমি দেখছো, দেখে আয়তক্ষেত্র মনে হচ্ছে না? বা মাঝখান দিয়ে কাটলে, এই সিলিন্ডারটাকে মাঝখান দিয়ে কাটলে একটা আয়তক্ষেত্র পাবে তো তুমি, নাকি? হুম সিলিন্ডারটাকে মাঝখান দিয়ে কাটলে এক পাশে রাউন্ড দেখতে লাগবে, আর এক পাশে একটা প্লেন পাবে, যে প্লেনটা একটা আয়তক্ষেত্র।
হ্যাঁ ওই ওই আয়তক্ষেত্রটার সঙ্গে তো এটা পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে। ওটাই হচ্ছে এই এই পাশে সিলিন্ডারটায় যে কার্ভ সারফেস রয়েছে, এই কার্ভ সারফেসের নর্মাল কম্পোনেন্ট, খেয়াল রেখে দেবে এইটা। ওটাই হচ্ছে এই সিলিন্ডারটার কার্ভ সারফেসের নর্মাল কম্পোনেন্ট। খেয়াল থাকবে না? খেয়াল থাকবে না? থাকবে। বেশ, তাহলে তাহলে তুমি যদি এই এই পাশের সারফেস দিয়ে তুমি যদি ভাবো, তাহলে বলো তো কত আসছে? সিলিন্ডারের রেডিয়াস যদি আর হয়, তাহলে ওই রেক্ট্যাঙ্গেল, যেটা তুমি রেক্ট্যাঙ্গেল পাচ্ছ একটা, মাঝখান থেকে যদি সিলিন্ডারটাকে কেটে ফেলো, তাহলে এই রকম টাইপের একটা রেক্ট্যাঙ্গেল পাবে। এই যে হুম। এই রকম টাইপের তুমি একটা রেক্ট্যাঙ্গেল পাবে। মাঝখান থেকে যদি তুমি সিলিন্ডারটাকে কেটে ফেলো, তাহলে এই রকম টাইপের একটা রেক্ট্যাঙ্গেল পাবে। যেই রেক্ট্যাঙ্গেলের এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2r। আর এই যে এই লেন্থটা পাচ্ছ, এই লেন্থটা হবে তোমার h। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটাই কি? নর্মাল কম্পোনেন্ট অফ হাফ সিলিন্ডার। তাহলে নর্মাল কম্পোনেন্ট অফ হাফ সিলিন্ডার, হাফ সিলিন্ডার, নর্মাল কম্পোনেন্ট অফ হাফ সিলিন্ডার, হাফ সিলিন্ডার কার্ভ সারফেস, হাফ সিলিন্ডার কার্ভ সারফেসের নর্মাল কম্পোনেন্ট এইটার ক্ষেত্রফলটুকুই আমার। তাহলে অ্যাডিশনালি আমার লোড নেওয়ার কোনো রকম দরকার নেই। তাহলে পরে সেই নর্মাল কম্পোনেন্ট আমরা এস কত পাচ্ছি? এটা হচ্ছে কি ক্রস সেকশনাল কম্পোনেন্ট, এটা নর্মাল কম্পোনেন্ট কত হবে? 2r ইন্টু এইচ, 2r ইন্টু এইচ, তাই তো নাকি? তাহলে আমার ফ্লাক্স কত হবে? অ্যাসোসিয়েটেড ফ্লাক্স হবে ই ইন্টু এস। আমাদের করার দরকার নেই, পারপেন্ডিকুলারই বেরোবে, কারণ সারফেসটা নর্মাল কম্পোনেন্ট নিয়ে নিয়েছি। সারফেসের যে পার্টটা এই এর সঙ্গে লম্ব সেটুকু নিয়েছি। ইটাকেও সারফেসের দিকে ভাঙতে পারি, সারফেসটাকে ই এর দিকে ভাঙতে পারি। তাহলে কত আসবে ফাইনালি? ই এর মান রয়েছে ই, তাহলে 2e আর এইচ আসছে আমাদের উত্তর। বোঝা গেল না? বোঝা গেল না চন্দন? বোঝা গেল না? বোঝা গেল না? স্যার বলছি উপর আর নিচে দিয়ে বেরোবে না? না, ওপরের সারফেসটার দিক কোন দিকে? উপরের সারফেসটার দিক এইদিকে, দেখি না? আর ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এই দিকে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90। আর cos 90 ক্যান্সেল আউট 0। হয়ে তাহলে ওপর আর নিচে দিয়ে বেরোবে না, জিরো। ক্যান্সেল আউট না। তা cos 0 মানে cos 90 মানে 0, তাহলে তাহলে বেরোচ্ছে না কোনো রকম হ্যাঁ কিছু ফ্লাক্স। ওইটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ এই ঠিক ক্রস আছে। সেকশনাল এরিয়াটা বুঝতে পেরেছো তো? নর্মাল কম্পোনেন্ট অফ সারফেস, ক্রস হুম সেকশনাল হুম এরিয়াটা বুঝতে পেরেছো? বেশ, হ্যাঁ হ্যাঁ। বেশ, ঠিক আছে। চলো নেক্সট যেটাকে আমরা দেখব, সেই জিনিসটি হচ্ছে এই সেম আগের প্রবলেমটাই আমাদের রিপিট করা হয়েছে, কিন্তু এইবার সিলিন্ডারটাকে ভার্টিক্যালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে টিল্ট করিয়ে দিয়েছে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে রয়েছে? ইলেকট্রিক ফিল্ড কিন্তু সেম এরম এরম বরাবরই রয়েছে, একদম সেম আগের প্রবলেমটা। ইলেকট্রিক ফিল্ড কিন্তু এরম এরম বরাবরই রয়েছে। তাহলে তাহলে আমরা কি করে ক্যালকুলেট করতে পারি? রেক্ট্যাঙ্গেল কেটে নেবো, হুম, আগের মতো রেক্ট্যাঙ্গেল কেটে নেবো। রেক্ট্যাঙ্গেল তো কাটবো, কিন্তু এখানে দেখো এইবার চন্দন যে প্রশ্নটা করলো যে স্যার এই সার্কুলার সারফেস দিয়ে বেরোবে না, এবার কিন্তু সার্কুলার সারফেস দিয়েও বেরোবে। এবং দ্বিতীয় কথা, রেক্ট্যাঙ্গেলটাও কিন্তু ই এর সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। এবার রেক্ট্যাঙ্গেলের যে এই মাঝখানে রেক্ট্যাঙ্গেল কাটলে তারও যে সারফেস এরিয়া, এই ই এর সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে না। এবার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, তাহলে এবার একটা জিনিস দেখো, এখানটায় তুমি যদি সারফেস এরিয়া কাটো, এটার যদি সারফেস এরিয়া কাটো, রেডিয়ালি আউটওয়ার্ড, তো এই সারফেস এরিয়াটা রেডিয়ালি আউটওয়ার্ড। এই সারফেস এরিয়াটা এখানটায়, এটাকে আমরা S1 ধরছি। তাহলে এই দিকে তুমি পাবে S1 cos থিটা, আর এই দিকে তুমি পাবে তাহলে S1 sin থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ এখানটায় যদি সারফেস নাও, সেই সারফেস এদিকে থাকছে ভার্টিক্যাল, এই দিকে থাকছে আমার ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল এটা, সারফেস এটা, তাহলে এখানটায় অ্যাঙ্গেল কত পাবো আমি? এটাকে টানলেই এই অক্ষে প্যারালাল পাচ্ছি, তাহলে এখানটায় পাচ্ছি অ্যাঙ্গেল থিটা। তাহলে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট আমরা পাচ্ছি, এদিক বরাবর একটা কম্পোনেন্ট পাচ্ছি। এই কম্পোনেন্ট আসছে কত? ই নয়, সরি, সারফেস ছিল এটা, S2 সারফেস লিখছি আমরা। এটা কত আসছে? S2 cos থিটা। আর এইদিকে কত আসবে? S2 sin থিটা। এগ্রিড? এগ্রিড? আচ্ছা, তাহলে এইবার এইটা তো গেল। এবার মাঝখান থেকে এখানটায় যে তুমি ক্রস সেকশনাল এরিয়া চুজ করছিলে,
এই জায়গায় যে ক্রস সেকশনাল এরিয়া চুজ করছিলাম আমি আর আঁকলাম না, জাস্ট একটা রেখা দিয়ে বুঝিয়ে দিলাম। এটা তো আয়তক্ষেত্র একটা, আমি আর আয়তক্ষেত্র আঁকলাম না এখানটায়। এর যে দিক যাচ্ছে, এর দিকটা আবার এই দিক বরাবর যাচ্ছে, এর সঙ্গে পারপেন্ডিকুলার। আমাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে কম্পোনেন্টে ভাঙাতে হবে, তাহলে একটা কম্পোনেন্ট আমাকে এই দিকে নিতে হচ্ছে, আর একটা কম্পোনেন্ট আমি এর থেকে পারপেন্ডিকুলার দিকে নিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টটাই নেব, অসুবিধা নেই, উল্টো দিকে হয়ে যাচ্ছে তাই তো, নেগেটিভ আসবে, আমাদের জাস্ট মানটা দরকার। আমি কি বললাম, এক পাশ নেগেটিভ দেবে, এক পাশ পজিটিভ দেবে, দিয়ে জিরো করে দেবে, আমাদের যে কোনো এক পাশের মানটা দিয়ে কাজ, তাই আলোচনা করেছিলাম। তাহলে দেখো এই অক্ষটার ওপরে এই যে অক্ষ, এই অক্ষের ওপরে এইটা লম্ব, আর এই অক্ষের ওপরে এইটা লম্ব, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে এই দিক বরাবর যদি S3 হয়, তাহলে এই দিক বরাবর তুমি পাচ্ছ S3 cos থিটা, আর এই দিক বরাবর তুমি পাচ্ছ S3 sin থিটা। তাহলে তুমি একটা জিনিস দেখো, S3 sin থিটা কোনো ফ্লাক্স কন্ট্রিবিউট করবে না বিকজ অফ দিস 90 ডিগ্রি, এই এর সঙ্গে। S1 cos থিটা কোনো ফ্লাক্স কন্ট্রিবিউট করবে না বিকজ অফ 90 ডিগ্রি। S2 cos থিটা কোনো ফ্লাক্স কন্ট্রিবিউট করবে না বিকজ অফ 90 ডিগ্রি। তাহলে কাজ করবে কারা কারা, শুধুমাত্র S3 cos থিটা কাজ করবে, S2 sin থিটা কাজ করবে, S1 sin থিটা কাজ করবে, তিনটে সারফেস এই জায়গাটায় কাজ করবে। বোঝা গেল কি বোঝা গেল না? হুম বোঝা গেছে? স্যার, এইবার S1 আর S2 বলো। কি এক হতে পারে? হুম 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 S1 আর S2 কি এক হতে পারে? এক্স্যাক্টলি, S1 এবং দেখো S1 এবং S2 এর মানটা তো সেম সেম, তাহলে কেটে যাবে। মান তো সেম সেম না। দেখো সারফেস তো আমরা কাটাতে পারছি না, তাহলে হ্যাঁ তা তুমি সারফেস তো কাটাতে পারছো না। আমি কি বলেছি, S1 sin থিটাটা ই এর সঙ্গে প্যারালাল, ও দেবে পজিটিভ, আর S2 sin থিটাটা ই এর সঙ্গে অ্যান্টি প্যারালাল, তাহলে ও দেবে তোমার Negative. নেগেটিভ। আমরা কি নেবো, যে কোনো একটা নেব, আচ্ছা। একটা ইনওয়ার্ড ফ্লাক্স প্রোভাইড করবে, S2 sin থিটার জন্য ইনওয়ার্ড ফ্লাক্স যাচ্ছে, S1 sin থিটার জন্য তার আউটওয়ার্ড ফ্লাক্স যাচ্ছে, তাই তো? তাহলে আমরা আউটওয়ার্ড ধরেই কষি বা ইনওয়ার্ড ধরেই কষি, একই রকম বিষয়। তাহলে আমরা এই পার্টটাকে আমি কনসিডারেশনে নিচ্ছি না, এটাকে আমি কনসিডারেশনে নিচ্ছি না। তাহলে আমরা আলটিমেটলি কত পাবো, এখানে যে ফ্লাক্সটা পাবো সেটা হচ্ছে ই ইনটু কত, S2 sin থিটা, ম্যাগনিটিউড লিখছি, জাস্ট ফ্লাক্সের কি লিখছি, ম্যাগনিটিউড, S2 sin থিটা প্লাস কত, S3 cos থিটা। জানি নেগেটিভ আসবে, আমি জাস্ট ম্যাগনিটিউড লিখছি, যে পাসিং কতটা ফ্লাক্স পাস করছে, আমি জাস্ট ফাইয়ের এখানটায় ম্যাগনিটিউডটা লিখছি। আগের প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু তাই, জাস্ট এখানটায় ফাইয়ের ম্যাগনিটিউডটা লেখা হয়েছিল। ওকে, তাহলে ফাই ইকুয়াল টু, তুমি এখানটা যেটা পাবে ই এর মতন থাকলো, S2 এর মান কত, S2 কো এটা পাই আর স্কোয়ার সাইন থিটা, আর S3 মান কত, এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো আমরা নেব না, S3 কত, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 2r ইন্টু এইচ, 2r ইন্টু এইচ, আর তার সঙ্গে কত যাচ্ছে, cos থিটা, S3 cos থিটা ছিল, এই S3 মান কত, 2r ইন্টু এইচ। পরিষ্কার পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে উত্তর। কি বোঝা গেল কি বোঝা গেল না? বুঝেছি। বেশ, আচ্ছা। নেক্সট যেটা আমরা দেখতে পারবো, এই হেমিস্ফিয়ারটা আমার সারা জীবনে আঁকা ভালো ছবি হয়েছে। Find out the flux through the curved surface of a hemisphere of radius r if it is placed in a uniform electric field E as shown in the figure. এই ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ড ই এর ভেতরে হেমিস্ফিয়ারটা রাখা রয়েছে, তাহলে কার্ভ সারফেসের ভেতর দিয়ে কত, আমি কি বলেছি, এই কার্ভ সারফেসের নরমাল কম্পোনেন্ট তোমাকে নিতে হবে, আর নরমাল কম্পোনেন্ট কোনটা, এ পাশে যে প্লেন সারফেসটা পাচ্ছ, এই প্লেন সারফেসের ক্ষেত্রফল কত, সেটা পাই আর স্কয়ার, তো নাকি? পারছি। তাহলে এস পারপেন্ডিকুলার কত, আমরা এখানটায় প্রত্যেকটা কাজ একটা করে ফেলি, এখানটায় S3 পারপেন্ডিকুলার লিখে রাখি, তাই তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। জাস্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ক্রস সেকশনাল এরিয়ার কথা আমরা বলছি, আর এটা তো পারপেন্ডিকুলার কম্পোনেন্টই আমরা নিয়েছি, জাস্ট এই কার্ভ সারফেস গুলোর গন্ডগোলটা হয়, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এগুলো সব। আচ্ছা, এস পারপেন্ডিকুলার কত, পাই আর স্কয়ার, আর তোমার ই এর মান ই, তাহলে আলটিমেটলি ফ্লাক্সের মান কত হবে, ফাই ইকুয়াল টু ই ইন্টু এস পারপেন্ডিকুলার, তাহলে কত আসছে, পাই আর স্কয়ার ই। ক্লিয়ার? টেকনিক বোঝা গেল? হ্যাঁ। টেকনিক বোঝা গেল। তাহলে এই অঙ্কগুলো কি করে করতে হবে আমাদের, টেকনিক বোঝা গেল। এই টাইপের অঙ্ক কিন্তু তুমি ইউরোটাপে বেশ কিছু পাবে।
টেকনিক ক্লিয়ার? হুম বেশ, আচ্ছা, পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3 দিয়ে দুটো তা লেখা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 4, আচ্ছা, find the flux of the electric field through each of the 5 surface of the inclined plane as shown in the figure. What is the flux through the entire closed surface? এতক্ষণ ধরে করছিলাম যে এর ভেতর দিয়ে কতগুলো ফ্লাক্স পাস করছে, এবার বলছে যে এর ভেতরে টোটাল মানে এন্টায়ার সারফেস দিয়ে কত ফ্লাক্স বার করতে হবে তা তো বলেই দিয়েছে, এবং তাছাড়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সারফেস দিয়ে কতটা কতটা করে ফ্লাক্স যাচ্ছে সেই জিনিসটা আমাদেরকে বার করতে বলে দিয়েছে। কি করে করা যায়? টোটাল বের করে 5 দিয়ে ভাগ করে দেবো। কেন ভাগ করবে? টোটাল বের করে 5 দিয়ে ভাগ করলে হবে এখানটায়? এটা এক্সটার্নাল ফিল্ড রয়েছে তো, তা বলেছে ওই সারফেসের ভেতর দিয়ে কতগুলো ফ্লাক্স যাবে। আমি কি ধরি এখানটায় তোমার ভেতরে কোনো চার্জ রয়েছে, তার জন্য ওই গাউসের উপপাদ্য অনুযায়ী Q/ε0 করে তারপরে ভাগ করছি এখানটায়, তা তো না। এখানটায় এক্সটার্নাল ফিল্ডের ভেতরে ক্লোজ সারফেস রয়েছে। এরকম প্রচুর প্রবলেম হয়, এক্সটার্নাল ফিল্ডের ভেতরে ক্লোজ সারফেস থাকলে ক্লোজ সারফেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফ্লাক্স কত আমরা সমান 0 বসিয়ে দিই, সেটাও ঠিক। কিন্তু এখানটায় বলেছে এই এই যে বডিটা রয়েছে 3D অবজেক্ট, এর ভেতর দিয়ে কতটা ফ্লাক্স পাস করেছে। আমার এই বডিটার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোট ফ্লাক্স আমার জানতে চাইনি। অ্যাসোসিয়েটেড মোট ফ্লাক্স কিন্তু 0, তার কারণ যতটা ঢুকেছে ততটা ফ্লাক্সই কি হয়েছে, এখান থেকে বেরিয়েছে। যতটা ফ্লাক্স এখানটায় ঢুকেছে ততটা ফ্লাক্সই কিন্তু এখান থেকে বেরিয়েছে। অর্থাৎ অ্যাসোসিয়েটেড মোট ফ্লাক্সটা 0, কিন্তু এর ভেতর দিয়ে কতটা ফ্লাক্স পাস করেছে সেটা আমাদের প্রত্যেকটা সারফেস থেকে কিন্তু আমাদের ক্যালকুলেট করে করে আমাদের দেখতে হবে। কি করে করব? ওই যেরকম আমরা কাজ শিখেছিলাম, এই যে ফার্স্ট যেটা দেখালাম এইটা দিয়ে, ঠিক যেরকম ফাই প্রত্যেকটা সারফেসের জন্য ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করেছি আমরা, ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে করে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আর তোমরা যেটা খুঁজছো সেই জিনিসটা আমরা পরে পাবো। ফ্লাক্সের প্রচুর রহস্য রয়েছে, ফ্লাক্সের প্রচুর ইতিহাস রয়েছে, ঠিক আছে? আমরা শুধুমাত্র সোকল ভাবে আমরা খুব অল্প পোর্শনটা ফ্লাক্সের পড়ি, ফ্লাক্সের প্রচুর ইতিহাস রয়েছে। ফ্লাক্স থেকে প্রচন্ড পরিমাণ কোশ্চেন আসে জেইতে, ভীষণ মাপের কোশ্চেন আসে। তুমি দেখবে এইচসি ভার্মাতে ফ্লাক্স সম্পর্কিত ডেডিকেটেড একটা চ্যাপ্টার রয়েছে, জাস্ট ফ্লাক্স ক্যালকুলেট করার জন্য একটা চ্যাপ্টার রয়েছে ডেডিকেটেড। তাই বলো এটা কি করে ক্যালকুলেট করব? এই যে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সারফেসের জন্য আমরা কাজকর্ম করে ফেলি, হুম তাই তো? আচ্ছা, এই যে সারফেসটা, আমি আগে নামকরণ গুলো করে ফেলি সব। এ, বি, সি, ডি, এখানে নাম দিচ্ছি ই, এটা এফ। সব হয়ে গেল নামকরণ? হ্যাঁ, সব হয়ে গেছে, তাই তো? বোঝা গেল? স্যার হ্যাঁ এইখানে এরকম করলে হবে না যে এ ডি ই এফ ওই তল থেকে যেটুকু ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ওই টাইপের উত্তর এরকম হবে না? হ্যাঁ, ওই প্রত্যেকটা সারফেসের জন্য আলাদা আলাদা করে বার করতে হচ্ছে আমাদের। তুমি কি বলতে চাইছো চন্দন, একবার বলো আমাকে। আমি বলছি যে এ ডি ই এফ হুম, এই সারফেস থেকেই তো ইলেকট্রিক ফিল্ড গুলো যাচ্ছে পারপেন্ডিকুলার এই 0 ডিগ্রি কোণে, তো ওইখান থেকে যে করা যাবে সেইটাই উত্তর হবে না? কেন, আমার কি বলেছে কোশ্চেনটা? ফাইন্ড দ্য ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু ইচ অফ দ্য 5 সারফেসেস। এখানে যে 5টা সারফেস রয়েছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটার ভেতর দিয়ে কত ফ্লাক্স পাস করছে সেই প্রত্যেকটা বার করতে হবে আমাকে। তারপরে এই টোটাল ঠিক ক্লোজ আছে। সারফেসের মধ্য দিয়ে তার ফ্লাক্সটা কত সেই জিনিসটাকে আমাদের বার করতে হবে। টোটাল ক্লোজ সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স গিয়েছে সেই ফ্লাক্সটাকে আমাদের বার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এবিসিডি সারফেসের জন্য বার করে ফেলি। এবিসিডি সারফেসের জন্য ফার্স্টে আমরা বার করে ফেলি। দেখো এবিসিডি সারফেসের দিক কোন দিকে? সারফেস ভেক্টর এই দিকে।
S1 দিচ্ছি এটাকে আমরা, সারফেস ভেক্টর এই দিকে, আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর, এই দিকে ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে। আচ্ছা, তাহলে তোমার এখানটায় কি করা যায়? এখানকার মধ্যবর্তী অ্যাঙ্গেল কোশ্চেনে আমি লিখিনি নাকি কোশ্চেনে দেওয়া ছিল না? আচ্ছা, এখানটা অ্যাঙ্গেল থিটা ধরে নিতে বলেছিল, হ্যাঁ বোধহয় খুব সম্ভবত এখানটা থিটা ধরে নিচ্ছি আমরা। যাই হোক, এখানটা যদি থিটা ধরি আমরা, তাহলে ইনক্লাইন প্লেনের সেই জিনিস মনে আছে তো? এইটা কত হবে? থিটা তো, এইটা থিটা তো নাকি? হ্যাঁ, এইটা যদি থিটা হয় তাহলে তুমি এই যে এস কে যদি তুমি এই দিকে ভাঙাও, এস কেও ভাঙাতে পারি আমি, ই কেও ভাঙাতে পারি, আমি আগেই বললাম। এই দিকে পাবো S1 cos থিটা, আর এই দিকে পাবো কি S1 sin থিটা। S1 cos থিটার জন্য কোনো ফ্লাক্সের কন্ট্রিবিউশন পাওয়া যাবে না, তার কারণ ই এর সঙ্গে পারপেন্ডিকুলার। ই দেখো এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর S1 cos থিটা ওয়াই অক্ষ বরাবর হয়ে যাচ্ছে। তাহলে এবিসিডি সারফেসের ভেতর দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে, সেই ফ্লাক্সটাকে আমরা φ1 দিয়ে লিখছি। তাহলে φ1 ইকুয়াল টু কত? φ1 ইকুয়াল টু ই S1 sin থিটা পাচ্ছি আমরা এখানটায় φ1। তাহলে φ1 ইকুয়াল টু আমরা ই পাচ্ছি, S1 এর মান দেখো, এই নততলটার দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে S1 এর মান কত? এবি। তাহলে ই এবি sin থিটা। এটাই মনে নেই এখানটায় থিটার কোনো শর্ট মান দেওয়া ছিল কিনা, আমি হয়তো পিপিটিতে নিইনি। আমরা থিটা ধরে নিয়েই করি, আমাদের জাস্ট মেথডটা বোঝা নিয়ে কাজ। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল এটুকু? হ্যাঁ স্যার। বেশ, এইবার তাহলে আমরা নেক্সট কোন সারফেস দিয়ে, আচ্ছা বলো তো, এই যে এ বি এফ, এই এ বি এফ সারফেসটার সঙ্গে ই তো লম্ব। এ বি এফ সারফেসটা কেমন? স্ক্রিন থেকে বাইরের দিকে, আর ই কেমন? ই এর দেখো স্ক্রিনের সঙ্গে প্যারালাল। তাহলে এ বি এফ আর হচ্ছে ডিসি, এই দুটোর জন্য কত? 0। এ বি এফ অ্যান্ড ডিসিই, এই দুটো সারফেসের জন্যই আমরা φ2 আর φ3 যদি বার করে থাকি তাহলে সেটা 0, তাই তো? আর এইটার জন্য তো পারপেন্ডিকুলার রয়েছে, এই যে AFED এর জন্য পারপেন্ডিকুলার। তাহলে AFED এই সারফেসটার জন্য পারপেন্ডিকুলারই রয়েছে। তাহলে φ4 যদি আমরা বার করতে চাই তাহলে সেটা কত আসবে? ই ইনটু, এটার যে ক্ষেত্রফল কি ছিল সেই তো মুশকিল হলো। AB, এটার হাইটও লিখিনি আমি, তাড়াহুড়ো করে বানিয়েছি, এটার হাইটও লেখা হয়নি, তো মুশকিল হয়ে গেল। স্যার বলো। স্যার এবিএফ আর ডিসি হচ্ছে 5 আর 5 0 হলো কেন? কারণ এ বি 90 এফ ডিগ্রি। এটা আউটওয়ার্ড মানে স্ক্রিন থেকে বাইরের দিকে আসে, আর ইলেকট্রিক ফিল্ড দেখো স্ক্রিনের উপরে শুয়ে রয়েছে, স্ক্রিন বরাবর, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর 90 ডিগ্রির কোনো ফ্লাক্স কন্ট্রিবিউশন হবে না। ও হ্যাঁ, ঠিক আছে। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানটা একটা গন্ডগোল কিছু একটা আসছে আমাদের। যে গন্ডগোলটা হচ্ছে যে আমি এখানটায় থিটার মানটাও নোট করতে ভুলে গেছি, থিটার মানটা কত দেওয়া ছিল, আর এখানটা একটা হাইট তো দেওয়া থাকবেই, এটা নোট করতে ভুলে গেছি। এই হাইটটাকে এই ধরে নাও, হ্যাঁ এ ধরে নাও, সেম সেম এখানেও এ রয়েছে, এখানে এ হাইট না, তা এ হয় কি করে? এটা এ হয় না, এখানে এ যদি হাইট থাকে এ খুব চাপের বিষয় হয়ে যাবে। বি ধরে নাও, ডি বি স্কয়ার ধরে নাও, হবে না? বি ধরে নেওয়া যাক, বি, এই বি আর এই হাইটটা বি সেম সেম, এই বি এর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই তো, না। তাহলে আমি সেম সেম ধরে নিচ্ছি এখানটায়। আর তাহলে তোমার এইটাও বি, তাহলে একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে এখানটায়, ব্যাস। তাহলে তোমার এটা কত আসছে? ই ইন্টু, এখানটায় আমরা এটাকে এই যে পেছনের সারফেসটাকে আমরা S2 লিখছিলাম, এটাকে আমরা S3 লিখছিলাম, এটাকে আমরা S4 লিখে দিই, তাহলে ই ইন্টু S4 মানে হচ্ছে ইবি স্কোয়ার, তাই তো? মাইনাস ইবি স্কোয়ার। কেন? ইনওয়ার্ড ফ্লাক্স ঢুকছে। হ্যাঁ ঢুকছে, তাহলে উল্টো দিকে অ্যাঙ্গেল। তাহলে আমাদের এই প্রত্যেকটা সারফেসের জন্য ফ্লাক্স বেরিয়ে গেল। তাহলে এবার ফাই টোটাল কত হবে? ফাই টোটাল কত হবে? φ1 প্লাস φ2 প্লাস φ3 প্লাস φ4। তাহলে আমাদের এটা আসবে
ই যদি কমন নাও, ইবি যদি কমন নাও, ইবি যদি কমন নাও, তাহলে এ সাইন থিটা মাইনাস কত বি। বি। এটা হচ্ছে আমাদের তাহলে ফাইনাল উত্তর। সাইন থিটা তো Clear? বার করা যাবে। সাইন থিটা কি করে বার করব? মানে মানে বর্গক্ষেত্রের উচ্চতা তো পেয়ে যাচ্ছে বি, আর ওই উপরের দৈর্ঘ্যটা মানে অতিভুজ এ, তাহলে বি বাই এ। আচ্ছা, ও আচ্ছা, এই জন্যই বুঝলে ওখানে বোধহয় ওই যে বি যে হাইটটা ধরে নিলাম আমরা এ, এটা বোধহয় কোশ্চেনে দেওয়াই ছিল না, যার জন্য আমি লিখিনি। ওখান থেকে বার করে নিতে হতো, বুঝলে? হুম। মানে এ যেহেতু বলে দিয়েছে, মানে অতিভুজ তুমি জানো, লম্বটা তোমাকে সাইন থিটা ওখানটায় বার করে নেওয়ার কথা বলেছিল ওরা। হ্যাঁ, কত আসছে বলো অরিন্দম তাহলে? বি বাই এ। সাইন থিটা হচ্ছে বি বাই এ, তাহলে কেটে যাচ্ছে তো জিরো। এই কেলেঙ্কারি, তাই তো জিরো। হ্যাঁ, নেট ফ্লাক্স জিরো, তাই তো? তাই নেট ফ্লাক্স চলে আসছে। হ্যাঁ, যতটা ঢুকছে ততটা বেরোবে ক্লোজ সার্ফেসের ভেতরে, তাহলে নেট ফ্লাক্স হয়ে যাচ্ছে কত এখানটায়? জিরো। এখানে আর জায়গা নেই, আমি আর লিখছি না, জিরো। ঠিক বলেছো, আমাদের তাহলে এখানে বি এর মানটা বলে দেওয়াই ছিল না। আমরা অঙ্কটা পর্যন্ত দেখো, আমরা তো অঙ্কটা ঘাটিয়েছি বেশি, তাই তো? আমরা অঙ্কটা ঘাটালাম বেশি। বেশ, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার, এটা 4 না 5 হবে, ওটা ভুল হয়ে গিয়েছে। A uniform electric field A I cap plus B J cap intersects a surface area A. What is the flux through the surface area if surface lies in the YZ plane, in XZ plane, in XY plane? YZ plane যদি হয়, তার ডাইরেকশন কোন তাহলে দিকে হবে? এক্স অক্ষ বরাবর, তাহলে I cap। মানে আই ক্যাপ। হ্যাঁ, আর এটা যদি হয় যে অক্ষ, তাহলে J cap। যে আর এটা যদি হয় তাহলে কি হচ্ছে? K cap। এ বি জিরো। তাহলে XY প্লেন তার সঙ্গে পারপেন্ডিকুলার, এক্স আর ওয়াই তার সঙ্গে পারপেন্ডিকুলার জেড, আর সারফেস ভেক্টর পারপেন্ডিকুলার হয়, যার জন্য এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, তার মানে এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কে ক্যাপ আসছে। বেশ, আর তোমার এখানটায় তাহলে আর ক্ষেত্রফল কত এইটা? তাহলে সাব কোশ্চেন এ এর যদি উত্তর দিতে চাই, তাহলে হচ্ছে তোমার সাব কোশ্চেন এ এর উত্তরে ফাই ইকুয়াল টু তোমার ই ডট এস, তাহলে হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ কিন্তু আমার থাকছে এ আই ক্যাপ, তাহলে কত? এ এ, আই ক্যাপ। তাই তো? আচ্ছা, বি তে আমি যদি ক্যালকুলেট করি, ফাই ইকুয়াল টু আমরা পাবো ই ডট এস, এগেইন এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্টটা ছিল, ডট থাকছে কত? এ জে ক্যাপ, তাহলে কত? বি এ। আর সি তে ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি ই ডট এস, তাহলে সেটা আসছে আমার কত? এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, তাহলে ডট কত? এ কে ক্যাপ, তাই তো? এটা হচ্ছে জিরো। ব্যাস, এই হচ্ছে ক্যালকুলেশন প্রসিডিওর। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? কি ক্লিয়ার তো? হ্যাঁ। বেশ, চলো আজকে আমরা এই অবধি রাখি। আর সলিড অ্যাঙ্গেলটা আজকে করাতে গেলে টাইমে পারবো না, ঠিক? দাঁড়াও, শুধু সলিড অ্যাঙ্গেলটা যদি অনলাইনে করানো হয় সব থেকে ভালোই হবে, তার কারণ সলিড অ্যাঙ্গেলটা আমার পিপিটিও বানানো হয়ে গেছে। 1 মিনিট দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে নিই, কেউ লিভ করো না, দাঁড়াও।